সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬২৮তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মোতালেব হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক এক অলৌকিক, ভয়ানক, করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সুন্দরী হীরামতিকে বিয়ে করলে বাসর ঘরে স্বামীরা হয়ে যায় পাগল। চট্টগ্রামেরই সুন্দরী হীরামতি, যাকে বিয়ে করলে বাসর ঘরেই স্বামীরা হয়ে যায় পাগল। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক সমালোচিত, আলোচিত, আশ্চর্যজনক বাস্তব ঘটনা। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মোতালেবকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতেই রয়েছে আমার বাবার অনেক বড় একটা মুদির দোকান। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা এই মুদির দোকান করে আমাদের গোটা পরিবারটা চালাতেন। আমাদের দোকানটা বেশ ভালোই চলতো, কারণ আশেপাশে তেমন কোনো দোকানপাট না থাকার কারণে দেখা যায় হাটের দিন ব্যতীত বাকি দিনগুলোতে বাজারে আমাদেরই দোকানে প্রচুর বেচা কেনা হতো। আমিও ছোটোবেলা থেকে বাবার সঙ্গে মাঝে মাঝে দোকানে বসতাম। আমার 2 ভাই আরও 1 বোনের তুলনায় আমি পড়াশোনায় ছিলাম একেবারে দুর্বল। আমার মাথায় কোনোভাবেই পড়াশোনা ঢুকতো না। আমি স্কুলে যাইতাম, ফেল করতাম, শিক্ষকের হাতে মাইর খাইতাম এবং স্কুলে না যাওয়ার জন্য বাবা মায়ের হাতে মাইর খাইতাম। এভাবে ধাক্কায়া কোনো রকম আমি এসএসসি পরীক্ষা দিই। কিন্তু মজার এবং দুঃখের বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষাতে আমি 4 সাবজেক্টে ফেল করি। যদিও পরীক্ষার আগেই শিক্ষকরা বলেছিল যে মোতালেবের পরীক্ষা দেওয়ানোর দরকার নাই, ও পরীক্ষায় ফেল করবে, কিন্তু তারপরেও আমার বাবা শিক্ষকের হাতে পায়ে ধরে বলল যে না, মোতালেবের পরীক্ষা দেওয়া। তো যার কারণে শিক্ষকরা পরে আমার আব্বার কথা শুনে আমাকে পরীক্ষা নিয়েছে। আমি 4 সাবজেক্টে ফেল করি এবং ফেল করার পরে আমার আব্বাও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। এরপরে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তারপরে আমি আর স্কুলে যাই না। তখন বাবা আমাকে বলল, একটা কাজ কর, তুই এবার থেকে আমার দোকানেই বস, আমার দোকানে বস, দোকান চালা, তোর আর পড়াশোনা করার দরকার নাই। আর আমার বড় 2 ভাই আর বোন, তারা কিন্তু মোটামুটি পড়াশোনা করতো। আমার বড় বোন মাদ্রাসা লাইনে পড়তো আর আমার বড় 2 ভাই স্কুল লাইনে পড়তো। তারাও বেশ ভালো ছিল, কিন্তু পড়াশোনায় এবং সব দিক থেকে আমি পিছিয়ে ছিলাম। তো যেহেতু পড়াশোনায় দুর্বল হয়েছি বা পড়াশোনা বন্ধ করে দিয়েছি, তখনই বাবা আমাকে পুরোপুরিভাবে তার দোকানে বসিয়ে দিল। এবার আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত বাবার দোকান চালাই। তবে একটা জিনিস সত্যি যে আমি ব্যবসা বাণিজ্যের মাঝে অনেক ভালো করতেছি। যদিও পড়াশোনায় দুর্বল ছিলাম, কিন্তু ব্যবসা বাণিজ্যে আমার বেশ ভালো সফলতা ছিল। আমি ভালো কাস্টমার বসতাম, দোকান ডিলিং করতে পারতাম। সব কিছু মিলিয়ে আমি যখন 3 বছর টানা বাবার দোকানে বসি, আমার উপর বাবার তখন পূর্ণ বিশ্বাস চলে আসে। অনেক ছেলেরা এই রকম দুষ্টুমি করে যে বাবার দোকানে বসে বাবার দোকানের ক্যাশের থেকে টাকা চুরি করে সিগারেট খায় অথবা দোকানের মালামাল চুরি করে বিক্রি করে ফেলে। কিন্তু আমার এই ধরনের কোনো নেশা বা এই ধরনের কোনো কাজই ছিল না। আমি সব সময় সৎ এবং নিষ্ঠার সঙ্গে বাবার ওই দোকান পরিচালনা করতাম। এভাবে 3 বছর পরে আমার উপর যখন বাবার আস্থা চলে আসে, বাবা তখন আর খুব বেশি একটা দোকানে বসে না। তখন দোকানের মালামাল কিনা থেকে শুরু করে বিক্রি থেকে শুরু করে সব কিছু তখন আমি একাই সামলাতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের দোকানের পার্শ্ববর্তী বাড়ির এক ভাই, তিনি আপনার চট্টগ্রাম শহরে চাকরি করে। তার বউ আমাদের কাছ থেকে তিনি আমাদের দোকানে আসছিল। এসে আমার আব্বারে বলল যে এমন ঘটনা, আমি তো চট্টগ্রামে থাকি, প্রতি মাসে মাসে বা 2-1 মাস পর পর বাড়িতে আসি। তাই আমার বাড়িতে আমার মা আছে, আমার বউ আছে এবং আমার একটা বাচ্চা আছে।
সুতরাং তাদের তো খরচ লাগে, তাই আপনি হচ্ছে বাকিতে খরচ দিবেন, আমি মাসখানেক পরে পরে এসে আপনাকে টাকা দিয়ে দিব। আমার আব্বাকে বলছে, আমার আব্বার সঙ্গে পরিচয় ওই লোকের, আমার আব্বারে বলছে। বলার পরে আমার আব্বা তখন আমারে বললো যে এমন এমন ঘটনা, এই লোকে এমন করে বলতেছে তার নামে একটা বাকির খাতা খোল। তো আমরা কিন্তু দোকানে বাকি বিক্রি করা পুরোই বন্ধ করে দিয়েছি, বাকি বাকা কিন্তু বিক্রি করতাম না। তো আমার আব্বা তখন বললো যে না, এই খুব ভালো লোক, এর আমি আগ থেকেও চিনি, এ আগে যখন এখানে থাকতো তো সে হচ্ছে আমার ঋণ টিন সব পরিশোধ করতো, ছেলে ভালো আছে, তো একটা কাজ করে ওরা বাকিতে দে। তো ওর উপরে তখন আমি একটা খাতা খুলি। তো বাকিতে মালামাল নেওয়ার জন্য ওনার একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স আনুমানিক 7 থেকে 8 বছরের মতো হবে। ওই মেয়েটা মাল নেওয়ার জন্য আসতো। এই মেয়েটা তখন দোকানে মাল নেওয়ার জন্য আসতো, আমি তখন মেয়েরে বাকিতে মাল দিতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে ওনারে মালামাল দিতেছি। এই করতে করতে একদিন হঠাৎ করে বোরকা পরিহিত একটা মহিলা আসছে মাল নেওয়ার জন্য। তো যখনই ওই লোকের কথা বললো যে আমাদের কাছ থেকে বাকি নেয় আর কি, ওনার নাম ছিল হেলাল ভাই। যখনই হেলাল ভাইয়ের কথা বললো তখন আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না, আগে তো হেলাল ভাইয়ের মেয়ে এসে মালামাল নিত, তা আপনি কে? বলে আমি হেলালের বউ। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে মাল দিতেছি। পরে আমি ওনারে মাল দিতাম, উনি মাল নিত। এরকম করে প্রায় 15-16 দিনের মতো আমার কাছ থেকে উনি মালামাল নিছে। 15-16 দিন পরে ওনার মেয়ে একদিন আসছে, আইসা আমারে বলতেছে যে আমাদেরকে মাল দেন। তাই মালামাল দিছি, দেওয়ার পর আমি বললাম বিগত 15 দিন তুমি আসো নাই কেন? তুমি কি অসুস্থ ছিলা? তোমার মায়ের সাথে দোকান থেকে মাল নিয়ে গেছে। পরে বলে কি বলেন, আমার আম্মা তো আপনার দোকানে আসে নাই, আমার আম্মা তো দোকানে আসে না, আমি নানু বাড়িতে ছিলাম, এই জন্য আমি মাল নিতে পারিনি। আপনি কে বলছে আমার আম্মা আপনার দোকানে আসছে? আমি বললাম আল্লাহ, এটা তুমি কি বলো? গত 15 দিন তোমার মা বোরকা পরিহিত অবস্থায় তোমার নামের উপরে বাকি নিয়ে গেছে, তো তোমার আম্মা দোকানে আসে নাই? বলে না। আমি তো তখন পড়ে গেছি টেনশানে, হায় হায় আমি এখন কি করব। আব্বা যদি এই ঘটনা জানে তাহলে তার আমার জীবিত রাখবে না, আব্বা তো মেরেই ফেলবে। আমি যে মহিলারে মাল দিলাম, আমি তো মহিলার মুখও দেখি নাই, বোরকা পরিহিত অবস্থায় দোকানে আসতো, দোকান থেকে মাল নিয়ে যাইতো। এখন এই মহিলা তো আমার সর্বনাশ করে দিছে। আল্লাহ রে আল্লাহ, আমি এখন কি করব। আমি কোনো কিছু বোঝার আগেই এরকম করে চিন্তাভাবনা করতেছি। মেয়েটা আসছিল আপনার সকালের দিকে, এরপরে দুপুরের পরে আপনার প্রায় 2টার দিকে আমি তো সবসময় বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম। যেহেতু আমাদের দোকান থেকে আমাদের বাড়ির দূরত্বের ছিল একটু বেশি, তা আমি সকালে আসার সময় দুপুরে খাবারটা নিয়ে আসতাম। তাই দুপুরে খাবার খাইতে বসছি, এমন সময় ওই মেয়েটা হেলাল ভাইয়ের মেয়েটা আমার দোকানে আবার আসছে। আয়সা বলতেছে যে মহিলা আপনার দোকান থেকে মালামাল নিয়ে গেছে বিগত 15 দিন, সে মহিলা আপনার জন্য খাবার পাঠাইছে। তারপরে এটা বললাম, মেয়েটা তখন হাসতেছে। যখন হাসতেছে আমি তখন বললাম বুঝলাম না তুমি কি বলতেছো। পরে বলে আপনার সঙ্গে একটু টিচ করলাম, একটু দুষ্টমি করলাম, আমার আম্মাই আপনার কাছ থেকে মাল নিছে, আমার আম্মা বলছে আপনার সঙ্গে দুষ্টমি করে এরকম করে বলার জন্য, এই জন্য আমি এরকম করে বলছি। নেন, আমার আম্মা আপনার জন্য দুপুরে খাবার পাঠাইছে। তো আমি বললাম যে আমি তো বাসা থেকে খাবার নিয়ে আসছি। বলে আনছেন, আমার আম্মার খাবারটা খান, আমার আম্মার হাতের রান্না অনেক স্বাদের। তো এই বলার পরে তখন আমারে খাবার দিছে, ওই মেয়ে টিফিন বক্সটা দিল, বক্সটা খুললাম, খুলে আমি দেখতেছি একেবারে আলু দিয়ে দেশি মুরগি রান্না করছে, খুব ঝোল করে, একেবারে সুস্বাদু। ভাত ছিল, ভর্তা ছিল, ভাজি ছিল। আমার খাবারের থেকে এই খাবারটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়েছে। তা আমি তখন খাবার দাবার খাইলাম। খাওয়ার পরের দিন এই মেয়ে আবারও মাল নিতে আসছে। আসার পরে আমি তখন তারে মাল দিলাম, আর তার মায়ের কথা সবসময় জিজ্ঞেস করি। এভাবে প্রায় আরও অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় দোকান বন্ধ করে আমি বাড়ি যাচ্ছিলাম। এই সময় ওই মেয়ে এসে আমাকে ডাকতেছে, তাদের বাড়ির সামনে দিয়ে আমি আমার বাড়িতে যাইতাম সাইকেল দিয়ে। তো গেটের সামনে দেখি কি মেয়েটা দাঁড়ায় বলতেছে যে চাচু আম্মা বলছে আজকে রাতে আমাদের এখানে ভাত খাওয়ার জন্য। তাই আমি বললাম যে না, আমি তো ঘরে ভাত খাই, তোমাদের এখানে তো কখনো যাই নাই। বলে না আসেন, আমার দাদু আছে, আমার আম্মু আছে, আপনাকে বলছে আমাদের এখানে ভাত খাইতে। তো যখন টানছে পরে আমি তাদের ঘরের দিকে ঢুইকা তখন দেখলাম মেয়ের মায়ের দেখলাম। মেয়ের মায়ের দিকে আমার কাছে মনে হলো যে এটা সত্যি কোনো তামিল সিনেমার নায়িকা। এত সুন্দর চেহারা ভাই, একটু স্বাস্থ্যবান, তবে অতটা না, লম্বা না, কিছুটা খাটো, চেহারা খুবই সুন্দর, একেবারে সাদা। আমি অদ্ভুতভাবে এই মহিলার মুখের দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনেই হয় না যে আরে সে যে কালো বোরকা ডেকে আমার দোকানে গেছে, আমি তো তার চেহারাই দেখি নাই। আসলেই তো সে চমৎকার সুন্দর। তার দোকানে খাওয়া দাওয়া তার ঘরে রাত্রে খাওয়া দাওয়া করছি, করে এই মেয়েটার দাদির সঙ্গে কথা বলছি, তার মায়ের সঙ্গে কথা বলছি, বলে আমি তখন দোকান থেকে ওদের ঘর থেকে চলে আসছি। তারপর থেকেই তাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। সবসময় মেয়ে আমার কাছ থেকে যখন মালামাল নিতে আসতাম, মেয়ের মায়ের কথা জিজ্ঞেস করতাম, তোমার আম্মু কেমন আছে, ভালো আছে কিনা, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা।
এই করে সবসময় আমার দোকানে মেয়ে আসতো, আর মেয়ের মায়ের জন্য আমি মাঝে মাঝে চকলেট, আচার মানে এগুলো দিয়ে দিতাম। আমি বলতাম যেগুলো আমার আমার পক্ষ থেকে তোমার আম্মুকে দিছি, এগুলো কিন্তু তোমাদের নামে বাকিতে লিখি নাই, তোমাদের নামে বাকিতে লিখি নাই, তোমার আম্মাকে বলে দিও। তো এগুলো বলে আমি সব সময় তার জন্য বিভিন্ন ধরনের, আমাদের দোকানে তো অনেক খাবার থাকে, চকলেট, আচার, চুইংগাম, এটা সেটা, এগুলো আমি থেকে স্পেশালি আমি আলাদা প্যাকেট করে দিতাম। এই করতে করতে ভাবির সঙ্গে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়। তখন কিন্তু আপনার মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এগুলো ছিল না। মোবাইল ছিল তবে এত অ্যাভেলেবেল না, হাতে হাতে ছিল না। তারপরেও হয়েছে কি, এরকম করে কথা বলতে 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 একটা পর্যায়ে একদিন হলো কি, বৃষ্টির দিন, মানে দুপুরের কাছাকাছি, দুপুর না ঠিক আসলে তখন 11টার মতো বাজে, এরকম সময় বৃষ্টি পড়তেছে। ভাবি তখন ভিজতে ভিজতে আমার দোকানে আসছে, একেবারে পুরো শরীর ভিজে গেছে বৃষ্টিতে, ভাবি একাই। তো আমারে বলতেছে যে কী অবস্থা মোতালেব ভাই, ভালো আছেন? তো ভাবিরই দেখে তো আমি চিনে গেছি, হ্যাঁ জি ভাবি ভালো আছি। তারপর আমি বললাম যে আপনি মেয়ে কই? বলে মেয়ে তো স্কুলে গেছে। তাই আমি বললাম আপনি এরকম বৃষ্টিতে ভিজে ভিজে আসছেন, কই যাবেন? বলে ভাইরে যাবো একটু আমার বাবার বাড়িতে, আমার বাবার শরীরটা নাকি ভালো না। তাই আমি বললাম তো ভালো কথা, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে তো রিক্সা টিক্সা পাবেন? বলে ভাই রিক্সা তো দরকার, এখন আমার তো যাইতে হবে, কি করব বুঝতেছি না। এবং তখন কিন্তু চারদিকটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে আসবে এমন একটা পূর্বাভাস। তারপর আমি বললাম যে আচ্ছা ভাবি আপনি নাইলে দোকানে বসেন, সামনের দিকে আমি দেখি কোনো রিক্সা পাওয়া যায় কি না। এই বলে দোকানটায় তখন তালা মাইরা, মানে তালা মারছি বলতে ক্যাশে তালা মারছি, মাইরা ভাবির কাছ থেকে ছাতাটা, মানে আমার দোকান থেকে ছাতা নিয়া আমি তখন গেলাম হচ্ছে মোড়ের দিকে, কোনো রিক্সা পাই কিনা। মোড়ের দিকে গিয়া দেখলাম যে না, ওইখানেও কোনো রিক্সা নাই। বৃষ্টির দিন তো, আবার গ্রাম এলাকা, এরকম অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায় না। এখন তো আপনার অটো রিক্সা আছে, চাইলেই পাওয়া যায়, ওই সময় তো অটো রিক্সা ছিল না। তারপরে ফিরে আসছে, এসে বলতেছে ভাবি এমন এমন ঘটনা, আমি তো কোনো কিছু পাই নাই, এখন কি করব ভাবি? পরে বলতেছে ভাই একটা কথা বলি, আমি না আমার বাবার শরীরটা ভালো না, আসলেই যাওয়া দরকার, আমি না বুঝতেছি না কি করব। আমি বললাম ভাবি কিন্তু আপনি এখান থেকে হেঁটে হেঁটে যদি বড় বাজারে যান, তাহলে বড় বাজারে গেলে কিন্তু আপনি রিক্সা পেয়ে যাবেন। তারপর ভাবি বলতেছে ভাই বড় বাজারে যে যাব, এই রাস্তাঘাটগুলো তো বেশি একটা ভালো না। কিছুদিন আগে আমাদের এলাকাতেই একটা মার্ডার হয়েছিল, একটা মহিলা তাও। তো এখন বৃষ্টি পড়তেছে, আবার এরকম ভাবি একা একা যাবে, চারদিকটা অন্ধকার, গ্রামের রাস্তা। তারপর আমি বললাম যে ভাবি এভাবে আপনার একা একা যাওয়াটাও বাজার পর্যন্ত রিস্ক হয়ে যাবে, রাস্তাঘাটে এখন কোনো মানুষ নাই, কারণ কোন দিক দিয়ে কোন দুষ্ট ছেলের হাতে পড়ে যান। একটা কাজ করি, আমি আপনার বাজার পর্যন্ত গিয়ে ওখানে একটা রিক্সা উঠে দিয়ে আসি, আপনি আমার সঙ্গে চলেন। তারপর ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা করলে তো ভালোই, কিন্তু আপনার দোকান? আমি বললাম দোকান 1-1.5 ঘন্টার জন্য বন্ধ রাখবো, তার সমস্যা কি? এই কথা বলে তখন দোকানটাতে তালা মেরে দিলাম। তালা মেরা ভাবিরে নিয়ে আমি হাঁটতে হাঁটতে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি হচ্ছে বাজার পর্যন্ত গেছি। বাজারে কাছাকাছি যাওয়ার আগে ভাবি বলতেছে যে মোতালেব ভাই আজকে তো বৃষ্টির দিন, কাস্টমার তো বেশি একটা হবে বলে মনে হয় না, একটা কাজ করেন আপনি আমার সঙ্গে চলেন, আমার বাবারেও দেখে আসবেন, আমার বাবার বাড়িটা দেখে আসবেন, চলেন না। বৃষ্টির দিন তো অতটা কাস্টমার কিন্তু আজকে হবে না। আসলেই কিন্তু ঠিক, কারণ আজকে কাস্টমারের অতটা বেশি কাস্টমার হবে না, আমি বুঝি। আমি বললাম না ভাবি কোনো দিন যাই নাই, আর ভাই যদি জানতে পারে, হেলাল ভাই জানতে পারলে কি মনে করবে, তার শ্বশুরবাড়িতে যাচ্ছি সে জানে না, এইটা আমার কাছে ভাবি ভালো মনে হচ্ছে না। ভাই বলতে স্যার ধুর ভাই কিচ্ছু হবে না, আপনার ভাই কিচ্ছু মনে করবে না, আপনি আপনি চলেন, আপনি গেলে আমি খুশি হব। এই করে ভাবি তখন একরকম জোর জবস্তি করে আমারে তার বাপের বাড়িতে নিয়ে গেছে। তার বাপের বাড়ি কিন্তু বেশ দূরে ছিল না, পার্শ্ববর্তী ছিল আর কি, রিক্সা দিয়ে যেতে বেশ বেশি সময় লাগে নাই। রিক্সার মধ্যে যখন ভাবির সঙ্গে বসে আছি, ভাবি যখন আমার সঙ্গে একটু একটু দুষ্টামি করতেছে, এই দুষ্টমির ইঙ্গিতগুলো কিন্তু আসলে ভালো ছিল না। উনি যে দুষ্টামি করতেছে এটা কিন্তু আসলে ভালো কোনো ইঙ্গিত না। তো এরকম করে দুষ্টামি করতে করতে একটা পর্যায়ে ওনার বাবার বাড়িতে গেলাম, এবং বাবার বাড়িতে যাওয়ার পরে আসলেই তার বাবা ভীষণ অসুস্থ ছিল। আর বাবারে দেখলাম, দেখার পরে প্রায় বিকেল হয়ে গেছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম ভাবি সন্ধ্যা তো হয়ে গেছে, আমার তো বাড়ি যাইতে হবে, আর দোকান বন্ধ করে বাড়ি যেতে মানে আব্বা টেনশন করবে। আমার আব্বা কিন্তু তখন একেবারে ঘর বইটা, ভাইয়েরা ঢাকায় চাকরি করে, বড় বোনটারে বিয়ে দিয়ে দিছি, সরি ভাইয়েরা চিটাঙে চাকরি করে, বড় যে বোনটা আছে ওরে বিয়ে দিয়ে দিছি। তখন ধরেন আব্বা আম্মা ঘরে একাই থাকে। তাই আমি বললাম আমার আব্বা আম্মা তো ঘরে একা, তাড়াতাড়ি গিয়া বাড়ি যেতে হবে। ভাবি তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাইলে চলো আমরা তাহলে যাইগা। এই কথা বলি তখন প্রায় সন্ধ্যার পরে আবার রওনা দিয়ে চলে আসছে। আয়শা ভাবি ঘরে গেছে, আমি দোকানটা খুইলা আরও 2-1 ঘন্টা দোকানদারি করলাম, কাস্টমার ওভাবে হয় নাই। রাত 9:30টার দিকে দোকানটা বন্ধ করে সাইকেল দিয়ে তখন বাড়িতে রওনা দিছি। রওনা দেওয়ার পথের মধ্যে ভাবি তখন আমার ধরে বসছে।
মানে ধরে বসছে বলতে ভাবির বাড়ির সামনে, বলতেছে যে মোতালেব ভাই একটা অনুরোধ করবো, রাখবেন? আমি বললাম যে কী অনুরোধ বলেন। বলে আজকে রাতে আমাদের বাসায় আসেন। তাই আমি বললাম যে ভাবি কী বলেন, আজকে রাতে আপনাদের বাসায় আসবো কেন? বলে আমি একটু খিচুড়ি রান্না করতেছি, খিচুড়িটা এখনও হয় নাই, আজকে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা বেশ ভালো, আমার বাবার বাড়িতে আপনাকে নিছি, আপনার ওভাবে খাওয়া দাওয়া করাইতে পারি নাই এবং আপনি না খেয়ে চলে আসছেন, আমার কাছে অনেক খারাপ লাগছে, তাই আমি একটু খিচুড়ি রান্না করছি, বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি খেলে ভালো লাগবে ভাইয়া, আপনি আপনি আইসেন। বাড়িতে গিয়া কাপড় টাপড় চেঞ্জ করে, যেহেতু আপনার শরীর অনেকটা ভিজা, কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে রাতে আইসা আমার এখানে খিচুড়ি খেয়ে যান। আমি বললাম না ভাবি, আমি তো রাতের বেলায় ঘরে ঢুকলে আর বের হই না। বলে না ভাইয়া প্লিজ আপনি আইসেন। তখন এত রিকোয়েস্ট করতেছে দেখে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাবি, তাইলে আসবো। এইটা বলেই আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে গিয়া জামার কাপড় পাল্টায় আম্মা বলতেছে খাবার খা। আমি বললাম না যে না খাবো না, আজকে খিদা নাই। তাই আমি বললাম যে মা, এক জায়গার ভিতরে হুড়ের খেলা আছে, আমাদের কিন্তু ওই সময় হুড় ধরার খেলাটা মানে অনেক জনপ্রিয় ছিল। তাই আমি বললাম যে মা হুড়ের খেলা আছে, আমি হুড় খেলা দেখতে যাব। মা বলে তাই বৃষ্টির মধ্যে কোথায় তোর হুড় খেলা দেখাবে? আমি বললাম উপরে টিন দিয়ে ওরা হচ্ছে নিচে হুড় খেলা দিতেছে, আমি হুড় খেলা দেখব। এটা বলে আম্মাকে বলে তখন আমি এই ঘর থেকে আবার সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। রাত্র তখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে। বাসায় আসছি, মানে ভাবির গেটে আসছি, আসার পরে ভিতরে ঢুকছি। ওই বাড়ির মধ্যে কিন্তু ভাবির ওই ছোট্ট মেয়েটা আর তার শাশুড়ি ছাড়া কেউ থাকতো না। তারপরে ঘরে ঢুকছি, ঢুকার পরে ভাবিও মানে ভাবির শাশুড়িও ঘুমাই গেছে, আর ভাবির ছোট্ট যে মেয়েটা আছে এটাও ঘুমাই গেছে। পরে ঘরে ঢুকলাম, দেখলাম যে ভাবি বেশ সুন্দর খাবার পরিবেশন করে রাখছে আমার জন্য। চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এবং এরকম হিমেল বাতাস, তার মাঝে সুন্দরী ভাবি পাশে বসা, লাল একটা কাপড় পরে আছে, অসম্ভব সুন্দর লাগতেছে। আমি খাবার খাইতেছি, খাবারটা খাওয়া শেষ হয়েছে, ভাবি বলে যে চলেন আপনার সঙ্গে একটা জায়গায় যাব। আমি বললাম কই যাবেন? বলে চলেন না। এটা বলে ভাবি তখন আমারে নিয়ে তার ঘরের পিছনে গেছে। ঘরের পিছনে একটা গড় আছে, গড় মানে কি এরকম একটা ড্রেন করা আছে, জমি থেকে পানি আসে পুকুরে, তা এদিক দিয়ে মাছ উঠতেছে, মানে নিচ থেকে মাছ ওঠে। ভাবি বলে আপনি একটু হারিকেনটা ধরেন, আমি একটু মাছ ধরি। তাই আমি তো ওই হারিকেনটা ধরছি, ধরার পরে ভাবি ওখানে ছোটো ছোটো অনেকগুলো মাছ ধরছে। ধইরা আমারে বলে যে মোতালেব ভাই, আপনি যাওয়ার সময় এই মাছগুলো সাথে করে নিয়ে যাবেন, এই মাছগুলো সাথে করে নিয়ে যাবেন এবং নিয়ে আপনার আম্মারে দিবেন। তাই ভাবির কিন্তু পুরো শরীর ভিজে গেছে এবং প্রচুর কাদা, মানে শাড়িটাই সব মানে ময়লা হয়ে গেছে। পরে আমারে বলতেছে ভাই চলেন একটু কলপারে যাই, আপনি একটু হারিকেনটা ধরেন, আমি একটু গোসলটা করব। তো আমি আর কোনো কিছু মনে না করে হারিকেন নিয়ে ভাবির সঙ্গে তার কলপারে গেছি এবং যাওয়ার পরেই তো স্বাভাবিকভাবে ভাবি গোসল করতেছে, আমি আর নিজেরে মানে ঠিক রাখতে পারি নাই। তো ওই কলপাড়ির মধ্যে আমার সঙ্গে ভাবির একটা অনৈতিক সম্পর্ক হয়ে যায়। এটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, সেদিনকার পর থেকেই আমি মোটামুটি এই ভাবির প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ি। ভাবিকে ছাড়া কোনো কিছুই বুঝি না এবং রাত দিন মিলেয়া ভাবির ঘরে যাইতাম, ভাবির সঙ্গে থাকতাম। এরকম করতে করতে একটা সময় ভাবি আমাকে বলতেছে যে মোতালেব ভাই, আমার আপনার এতটাই ভালো লাগছে যে আমি আপনার সংসারে চলে যাব, আমি এই সংসারটা করব না, আমি আমার এই স্বামীর সংসার করব না, আমি আপনার সংসারে চলে যাব। তা আমি তখন বললাম যে ভাবি তাহলে তো সমস্যা নাই, আমি আপনাকে আমার সংসারে নিয়ে যাব। তো আমার কথা হচ্ছে আমার আব্বা আছে, এখন আমার আব্বা আম্মা তো আসলে মানবে না, এরকম এত বড় একটা মেয়ে আছে ভাবি। তাই আমি বললাম যে আপনি কি মেয়েরই নিয়ে যাবেন? বলে না, আমার মেয়েরই নিয়ে যাব না, আমি একে আপনার সঙ্গে চলে যাব, আপনার ভাইয়ের আমার ভাল লাগে না, আমার আপনারে ভাল লাগে, আমি আপনার সঙ্গে চলে যাব। তো ভাবি যখন এই কথা বলছে আমি তখন চিন্তা করছি যে ঠিক আছে আমি তারা নিয়ে যাব। পরে ঘরের মধ্যে একটু আলাপ দিছিলাম, ঘরের মধ্যে আলাপ দেওয়ার পরে আমার আব্বা আম্মা এই বিষয়টা আসলে তারা কোনোভাবে ভালোভাবে দেখে না, তারা মোটামুটিভাবে পুরে নাখোশ যে না। তখন কিন্তু আমার বড় দুই ভাইয়ের মধ্যে এক ভাই বিয়ে করছে, একেবারে বড়টা, মেজুটা কিন্তু তখনও বিয়ে করে নাই। আমি তখন করলাম কি আসলে আপনাকে কিভাবে বলবো, আমি আমাদের ঘরের মানে আমাদের এই দোকানটাতে যা মালামাল ছিল, দোকানের মালামাল যা ছিল আমি সব তখন বিক্রি করে ফেলি। দোকানের মালামালগুলো বিক্রি করে নগদ টাকা যা ছিল সব কিছু নিয়ে আমি তখন একদিন এই ভাবির সঙ্গে পালায়া যাই। ভাবির সঙ্গে পালায়া যাই এবং দোকান বিক্রি করে দিই, দোকানের মালামাল বিক্রি করে ফেলি, পুঁজি যা আছে তা নিয়ে আমি ভাবির সঙ্গে তখন এই ভাবির বাড়ি থেকে পালায়া যাই চট্টগ্রাম শহরে। তো চট্টগ্রাম শহরে পালায়া যায়, তখন আমার দোকানের মালামাল সব কিছু মিলে আমার কাছে তখন প্রায় 1,60,000 টাকার মতো ছিল।
তো 1,60,000 টাকা কিন্তু সহজ কথা না বা সোজা কথা না, অনেক টাকা। আব্বা আম্মার সাথে কারো সঙ্গেই কোনো যোগাযোগ রাখি নাই, কাউকে কিছু বলি নাই। শুধু আমার একটা ভাগ্নে আছে, মানে আমাদের বাড়িতে থাকে আর কি। শুধু ভাগ্নারে বলে আসছি যে আমি যদি দোকান থেকে না আসি, তোর নানারে বলিস যেন সকালবেলা দোকানের চাবি দিয়া দোকান খোলে। আমি যদি মানে রাতে না আসি, এই কথা বলে আমি ভাগ্নার হাতে চাবিটা দিয়ে আসছি। ভাগ্না আবার রাতের বেলায় কিছু বলে নাই, আমি সে রাতেই পালাইয়া গেছি। পালায়া চট্টগ্রামে চলে গেছি। যাওয়ার পরে একটা বাসা ভাড়া করছি। বাসা ভাড়া করে আমি আর ভাবি তখন থাকতে শুরু করছি। তো এই নগদ যে টাকাটা ছিল, ওই টাকাটা মোটামুটি খরচ করছি। খরচ বরচ করে দুজনে খাইতেছি। তখনও কিন্তু বিয়ে শাদী করি নাই। এইভাবে সময়টা কাটতে একটা পর্যায়ে ভাবি তখন বলতেছে যে প্রায় 2 থেকে 3 দিনের মতো ছিলাম। পরে বলে, আমাদের তো এইভাবে থাকাটা ঠিক না, আমাদের বিয়ে শাদী করতে হবে। আমি বললাম, ঠিক আছে, তাহলে বিয়ে শাদী করবো। বলে, এইবার যখন বিয়ে করার প্রসঙ্গ আসছে, ভাবি তখন বলে, দেখো, আমাদের মাঝে বিয়ে শাদী হলে কিন্তু আমি আমার মেয়েটাকে এখানে নিয়ে আসবো। এখানে এনে আমার মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করাবো। আমি তখনও ভাবির কথা মানলাম যে ঠিক আছে, এখানে আইনে আমি মেয়ের স্কুলে ভর্তি করাবো। তো তারপরে ভাবি তখন করলো কি, আমারে বিয়ে করছে। আমারে বিয়ে করে ওখানে থাকা শুরু করছে। প্রায় 2 থেকে 3 মাসের মতো আমরা একসঙ্গেই চট্টগ্রামের বাসায় ছিলাম। 2 থেকে 3 মাস পরে ভাবি কেমনে জানি তার মেয়েটারে এখানে নিয়ে আসে। এই 2 থেকে 3 মাস আমি কিন্তু কোনো কিছু করি নাই। হাতে যে টাকাগুলো ছিল এগুলা খাইলাম, আর টুকিটাকি চাকরি করতেছি। কোনো ব্যবসা কিছু করতেছি না, ব্যবসা করবো এরকম একটা চিন্তাভাবনা। মেয়েটারে আনার পরে ভাবি কেমন জানি একটু আমার সঙ্গে একটু উল্টাপাল্টা আচরণ করতেছে। কেন করতেছে আমি আপনাকে খুলেই বলি এবং সংক্ষেপেই বলি যে ভাবি তার মেয়ের জন্য এটা কিনে ওইটা কিনে, মানে আমাদের তো তখন ধরেন ইনকাম তো নাই। আমি তো ধরেন ওরকম কোনো বড় চাকরিও করি না। আর যে পুঁজিটা আছে, অল্প কিছু টাকা পুঁজি আছে, 1,60,000 টাকা বা 70,000 টাকা এরকম। ওই জমানো টাকা থেকে ভাবি তখন তার মেয়ের জন্য ড্রেস কিনে, জুতা কিনে, ক্যাপ কিনে, বই কিনে, ব্যাগ কিনে, মানে এরকম একটা এলাহি কাণ্ড। আমি তখন বললাম যে মানে ভাবি না, তো নাম ছিল রাহেলা আর কি। তাই আমি তখন তো আমার বউ, আমি বললাম যেগুলো তুমি কেন করো, আমাদের তো এখন কোনো কিছু নাই। তাই আমি এই অল্প কটা টাকা আছে, এখন এই টাকাটা যদি তুমি এইভাবে খরচ করে ফেলো, তাহলে আমি ভবিষ্যতে কী করব? আমার তো ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে হবে, কোথাও না কোথাও ইনভেস্ট করতে হবে। তা তুমি এভাবে মেয়েরে কোনো কিছু কিনে দিও না। ভাই, বাইরে গেলে মেয়ের জন্য আপেল, কমলা, এটা সেটা, মানে আমার প্রায় সমস্ত টাকাই সে তার মেয়ের পিছনে খরচ করে ফেলে। এইভাবে আমাদের দুজনের মাঝে তখন তার মেয়েকে নিয়ে একটা ঝগড়া তৈরি হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে ভাবির গায়ে হাত তুলি। একদিন রাতে আমি ভাবি বলতে রাহেলাকে মারি। মারার পরে রাগ করে আমি ঘর থেকে বেরিয়ে জমিদারের ঘরে গিয়ে ঘুমাই, মানে বাড়িওয়ালার ঘরে গিয়ে ঘুমাই। সকালবেলা মানে আপনার 7টা কি 8টার দিকে ঘুম থেকে উঠছি। উঠার পরে আমি আমার ঘরে এসে দেখি কি যে আমার ঘরে কেউ নাই। ঘরে কেউ নেই। আমার যে টাকাটা ছিল ওই টাকাটাও কিন্তু আপনার রাহেলার কাছেই ছিল, ওর কাছেই টাকাটা ছিল। ঘরে ঢুকে দেখি ও নাই, আমার টাকাটাও নাই, এবং ঘরে ওর কোনো মালামালও নাই। তখন আমি পাগলের মতো হয়ে গেলাম, হয়তো আমার টাকা নিয়ে পালাইছে। সঙ্গে সঙ্গে এলাকাতে খবর পাঠাইলাম। এলাকাতে খবর নিয়ে জানতে পারি ওই এলাকাতে যায় নাই, মানে স্বামীর বাড়িতে যায় নাই। স্বামীর বাড়িতে যায় নাই দেখে পরে বাপের বাড়িতে খবর নেওয়া শুরু করলাম। না, বাপের বাড়িতেও সে নেই, স্বামীর বাড়িতেও নাই, বাপের বাড়িতেও নাই। সে তার মেয়েটাকে নিয়ে, এই টাকাগুলো নিয়ে সে কই জানি চলে গেছে। কোথায় জানি চলে গেছে, আমি তার আর কোনো সন্ধান পাইলাম না। সে নাই, একেবারেই নাই, সে উধাও। ভাই, তখন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি সে সময় কি করব, না পারি পরিবারের কাছে ফিরে যাইতে, না পারি চট্টগ্রাম শহরে কোনো কিছু করতে। কারণ আমি সারা জীবন দোকানদারি করছি, বসায় ফ্যানের নিচে ছিলাম, আমি কখনো পরিশ্রমের কাজ করি নাই। তো আমি এখনও পরিশ্রমের কাজ করতে পারি না। একটু পরিশ্রম করলে আমি হাঁপিয়ে উঠি, মানে আমার দ্বারা সম্ভব হয় না। এতটা বিপাকে পড়ে গেলাম, এতটা টেনশনে পড়ে গেলাম, কোনো উপায় পাই না, কোনো বুদ্ধি পাই না। সারাক্ষণ শুধু চিন্তা, ডিপ্রেশন, টেনশন। আর এদিক দিয়ে বাপ ভাইয়ের একটাই কথা, বাড়িতে যদি যাই, তারা যদি আমারে পায়, তারা আমারে মেরে ফেলবে, তারা আমারে বাঁচায় রাখবে না। আমার আব্বার একই কথা, যদি মোতালেব কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখে, তোরে তারা বাঁচায় রাখবে না। মানে এরকমভাবে আমার আব্বা মানে ক্ষেপে আছে আমার উপরে। বাড়িতে যাই না, কিচ্ছু করি না। এরকম করতে বেশ কয়েকদিন ঘোরাফেরা করার পরে একটা জুতা ফ্যাক্টরিতে তখন একটা চাকরি পাই। একটা জুতা ফ্যাক্টরিতে অনেক ঘোরাঘুরি করে একটা চাকরি পাই। পরে ওই জুতা ফ্যাক্টরিতে আমি চাকরিতে ঢুকি। জুতা ফ্যাক্টরিতে কাজ করতে এই জুতা ফ্যাক্টরিতে আমার একজন লোকের সঙ্গে পরিচয় হয়, যার নাম হচ্ছে মনির মিয়াজি। মনির মিয়াজি হচ্ছে আমার ওই জুতা ফ্যাক্টরিতে কাজ করতো, এবং উনি আমার অনেক সিনিয়র। উনি না, আসলে ঠিক সে আমার বয়সী হবে। সে আমার অনেকটা, মানে আমার ওই কাজের ক্ষেত্রে অনেকটা সিনিয়র। তো সে আমার অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, যে এইভাবে জুতা মেকানিকেজম করাটা আমাকে অনেক শিখিয়ে দিছে।
ওর কাছ থেকে শিখছি, শিখার পরে আমি তখন জুতা টুতা বানাইতে পারি বা ওই কারখানায় তখন কাজ করি। তো ওই মনির মিয়াজির সঙ্গে খুব ভালো সম্পর্ক, দুজনে একই রুমে থাকতাম। আমি তখন আমার ওয়াইফের সঙ্গে যে রুমে থাকতাম ওই রুমটা ছেড়ে দিই, কারণ আমি একা থাকবো, এত টাকা ভাড়া দিয়ে তো সম্ভব না, যার জন্য রুমটা ছেড়ে দিয়ে আমি তখন এই মনির মিয়াজির সঙ্গে থাকতে শুরু করি। মনির মিয়াজি আর আমি একইভাবে একই রুমে থাকতেছি, ঠিকঠাক মতোই সব কিছু চলতেছে, কোনো সমস্যা নাই। সেও আমাকে অনেকটা বুঝে, আমিও তাকে অনেকটা বুঝি, মানে সর্বদিক থেকে সব কিছু প্রায় পারফেক্ট। এরকম করে তার সঙ্গে রাত দিন মিলে থাকতেছি। সে কিন্তু আমার জীবনের ইতিহাস প্রায় মোটামুটি অনেকটাই জানে। আমার ওয়াইফ আমার সঙ্গে বেইমানি করছে বা রাহেলাকে তখনও কিন্তু আমি খুঁজতাম, আমি চট্টগ্রামের শহরে বিভিন্ন জায়গায় খুঁজতাম। এই করতে করতে একদিন মনির মিয়াজির সঙ্গে আমি শুয়ে বলতেছি, ভাই রে, যদি আব্বার টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারতাম, যদি মোটামুটি 2 লাখ টাকা ম্যানেজ করতে পারতাম বা 1.5 লাখ টাকাও যদি ম্যানেজ করতে পারতাম, তবে এই টাকা নিয়ে আব্বার কাছে যাই, আব্বারের টাকাটা দিয়ে হাতে পায়ে ধরে আব্বার কাছে ক্ষমা চেয়ে পরিবারের মধ্যে ঢুকে যেতাম। ভাই, এই জীবনটা আর সহ্য হয় না। মনির মিয়াজি তখন আমারে বলতেছে যে, মোতালেব ভাই, একটা কথা বলি, 1.5 লাখ 2 লাখ টাকা কেন, চাইলে 20-25 লাখ টাকাও নিয়ে তোমার বাবার কাছে যাইতে পারো, আমার কাছে এমন একটা পথ আছে। আমি তো শুনে অবাক, কি আপনার কাছে এরকম একটা পথ আছে যে মানে 20-25 লাখ টাকা, তা আপনি নেন না কেন? উনি বলে, এটা অনেক রিস্কের কাজ তো, এই জন্য করি না, যদি তুমি করতে পারো তাহলে তোমার ভাগ্য খুলে যাবে। আমি বললাম, ভাই কি বলেন, এমন কোনো কাজ আছে নাকি যে 20-25 লাখ টাকা? তখন কিন্তু 20-25 লাখ টাকা বর্তমান সময়ে প্রায় কয়েক কোটি টাকার সমান। আমি বললাম যে, এইটা আপনি কি বলেন, এত টাকাই যদি পাওয়া যায় তো কেমনে পাওয়া যাবে? আমার যা করা লাগে আমি তাই করব। উনি বলে, না, কিচ্ছু করা লাগবে না, খুব ছোট্ট একটা কাজ, এটা অনেক ভালো একটা কাজ, এটা করলেই টাকাটা পেয়ে যাবা। দুজনেই শুয়ে আছে খাটের মধ্যে, শুয়ে বলতেছে, ভাই মিয়া উঠেন তো, সাহেব বসেন তো, আপনি একটু বসেন তো, বসে কথা বলেন তো, কী হয়েছে? আমি লাইট জ্বালাইছি। উনি তখন হাসতেছে, বলে, আরে ধুর বোকা, লাইট জ্বালাইতে হবে না, আমরা শুয়ে কথা বলি। আর না ভাই, আমি শুয়ে কথা বলবো না, আমি আপনার দিকে তাকায় কথা বলবো। কী হয়েছে বলেন তো, কি এমন কাজ আছে যেটা করলে 20-25 লাখ টাকা পাবো, তাই আপনি করেন না কেন, দিহি বলেন কাজ কি? বলে, উনি হাসতে বলে, কাজটা হচ্ছে একটা সুন্দরী মেয়ে আছে, তার বিয়ে করতে হবে। আমি বললাম, নাউজুবিল্লাহ, এইটা আপনি কি বলেন? একটা সুন্দরী মেয়ে আছে, তার বিয়ে করলে আমি এত টাকার মালিক হয়ে যাব? তার ঘটনা কি? বলে, এর আগেও মেয়েটার কিন্তু 2টা বিয়ে হয়েছে। তাই আমি বললাম, তাই সুন্দরী মেয়ে 2টা বিয়ে, 10টা বিয়ে হোক, সমস্যা নাই, এরপর আমি তার বিয়ে করব। আর তারই বিয়ে করলে আমি এত টাকা পেয়ে যাব, এটা তো আমার কাছে কল্পনার মতো মনে হয়। এগুলো কি বলতেছেন? বলে, হ্যাঁ, পাইয়া যাবা, তার বিয়ে করলে এতগুলো টাকা, সবগুলো টাকা পাইবা। তবে একটা সমস্যা আছে। আমি যে, সমস্যা? কি সমস্যা? বলে, সমস্যা হচ্ছে ওই মেয়ের যদি বিয়ে করো তাহলে বাসর করে তুমি পাগল হয়ে যাবা। হ্যাঁ, বললাম, ভাই কি আশ্চর্য কথা বলেন, ওই মেয়ের বিয়ে করলে বাসর করে আমি পাগল হয়ে যাব কেন? ওই মেয়েকে বিয়ে করলে বাসর করে পাগল হয়ে যাব কেন? তার কারণ কি? আমার বলে, তার কারণ হলো ওই মেয়েকে যেই বিয়ে করে, এর আগে তোর 2টা স্বামী ছিল, 2টা স্বামীর একই অবস্থা হয়েছে, তাকে বিয়ে করছে এবং বিয়ে করার পরেই তার 2টো স্বামী বাসর ঘরে মাথা খারাপ হয়ে গেছে, এরপর থেকেই তারা পাগল। এই জন্য আমাদের গ্রামে ওই মেয়ে, মানে ওর নাম হচ্ছে হীরামতি, এই সুন্দরী হীরামতিকে যেই বিয়ে করবে সেই বাসর ঘরে পাগল হয়ে যাবে, যার কারণে ওই মেয়েকে কেউই বিয়ে করে না। তবে ওই মেয়ের বাবার অনেক সয় সম্পত্তি আছে, মেয়ের বাবার লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, কিন্তু তারপরেও কেউ আর এই মেয়েটাকে বিয়ে করে না। এটা আমাদের গ্রামেরই একটা ঘটনা। আমি বললাম, ভাই বলেন কি, একটা মেয়ের বিয়ে করলে বাসর ঘরেই পাগল হয়ে যায় মানুষ? এটা তো আমি এরকম কথা তো আর কখনো শুনি নাই। বলে, হ্যাঁ, শোনো নাই দেখেই তোমারে বললাম যে এই মেয়ের বিয়ে করলে বাসর ঘরেই পাগল হয়ে যায় এবং এই কারণে এই মেয়ের কেউ বিয়ে করে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তো ঘটনাটা তাহলে এই জায়গায় যে এই মেয়ের বিয়ে করলে বাসর ঘরেই মানুষ পাগল হয়ে যায়, যার কারণে কেউ এই মেয়েকে বিয়ে করে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে কি আমি বাসর ঘরে পাগল হয়ে যাব? উনি বলে, হ্যাঁ, ওই মেয়েকে বিয়ে করলে বাসর ঘরে পাগল হয়ে যাবা। যদি কোনো দিন সুস্থ হও তাহলে হয়তো ধন সম্পদ পাইবা। তো ওনার এই কথাটা যদিও উনি সেদিন হাসি ঠাট্টার ছলে বলেছিল, আমি কিন্তু এই বিষয়টাকে পুরোপুরি সিরিয়াসভাবে নিয়েছি এবং সিরিয়াসভাবে নিয়ে কয়েকদিন পরে আমি ভালো করে বলতেছি যে, মনির ভাই, কথাটা যে আপনি বলেছিলেন সেদিন রাতে, এটা কি আদৌ সত্যি? উনি বলে, ধুরু মিয়া, আমি কি আপনার মিথ্যা বলে নাকি, সত্যি। তার পরের দিনে সে বলতেছে সে বাড়িতে যাবে 2 দিনের ছুটিতে। আমিও তারে না জানিয়েই করলাম কি, ম্যানেজারের কাছ থেকে আমিও 2 দিনের ছুটি নিছি। ছুটি নেওয়ার পরে সে তখন রেডি হইতেছে, বাড়ি যাবে, আমিও রেডি হইতেছি। উনি আমারে বলে যে, মোতালেব ভাই, আপনি কই যাবেন? আমি বললাম, আপনার বাড়ি যাব। বলে, ওই মিয়া, আমার বাড়ি যাবেন মানে? ঘটনা কি, আপনার ডিউটি নেই? আমি যে, না, ছুটি নিছি 2 দিনের জন্য, আপনার সঙ্গে আপনার বাড়িতে বেড়াইতে যাব।
পরে বলি এটা তো ভালো কথা, তো এটা আমার আগেই বলতে নাই, বাড়িতে একটা খবর পাঠিয়ে রাখতাম। এখন তারা কি রান্নাবান্না করছে না? ভাই রান্না বাড়ার দরকার নাই, আমি তো যাইতেছি বিয়ে করার জন্য। উনি বলে মানি? আমি বলে আপনি বললেন না যে আপনার বাড়িতে একটা মেয়ে আছে, যে মেয়েটারে বিয়ে করলে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব, আর মেয়েরই বিয়ে করলে বাসর করে পাগল হব। ভাই আমি পাগল হইতে চাই। এবং উনি তখন হাইসা বলে ভাই দেখেন এটা সিরিয়াস কোনো বিষয়, মানে মজার কোনো বিষয় না, এটা কিন্তু সিরিয়াস। আমি বলছি যত সিরিয়াসে হোক আমার কোনো সমস্যা নাই, আমি যাব, পাগল হব, আমি পাগল হইতে যাচ্ছি। তারপরে ওনার সঙ্গে জোরাজুরি করেই তখন দুজনে মিলে রওনা দিলাম তার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির পথে যাইতেছে যাইতেছে উনি আমারে বলে যে মোতালেব ভাই এটা কিন্তু সহজ কথা নয়, মেয়ের বাবা তো ডিগলা দিয়েই দিছে গ্রামে, হাড়ি মুচি বা যেই পদের মানুষই হোক না কেন সেই পদের মানুষের কাছে এই ভদ্রলোক তার মেয়ের বিয়ে দেবে। কারণ সে যেই হোক, মানে সে যেই হোক এতে কোনো আপত্তি নেই, কিন্তু তার মেয়ের যদি বিয়ে করতে চায় তাহলে তার মেয়ের বিয়ে দেবে। তারপরেও এই মেয়েরে কেউ বিয়ে করবে না, কারণ এই মেয়ের বিয়ে করলেই তো পাগল হয়ে যাবে, এই জন্য এই মেয়েরে কেউ বিয়ে করে না। আমি বললাম ভাই আমি এই মেয়ের বিয়ে করব, আমি এই মেয়ের বিয়ে করব এবং আমি পাগলও হব। তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে তার বাড়িতে গিয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরে সে তার আব্বা আম্মারে বললো, তার বন্ধু তার আব্বা আম্মা আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলো, তাদের ঘরে আমাকে নিয়ে গেছে। সারাটা রাত দুজনে গল্পগুজব করতেছি, উনি আমাকে পুরো রাত বুঝাইতে আছে যে মোতালেব ভাই এটা ভালো না, এই কাজ করাটা ঠিক হবে না, আপনি কিন্তু বিপদে পড়বেন। আমি যে ভাই বিপদ আপদ যাই হোক আমি এর বিয়ে করার জন্যই আসছি, আমি ওর বিয়ে করব। এই করতে করতে সকালবেলা প্রায় 10টার দিকে তখন আমার মেয়ের বাবার কাছে নিয়ে গেছে। মেয়ের বাবা তখন একটা বট গাছের নিচে বসেছিল, একটা লুঙ্গি এবং গেঞ্জি গায়ে, আর মেয়ের বাবার কয়েকটা বদলা লোক আছে, তারা তখন কাজ করতেছিল, মাঠে ধান লাগাচ্ছিল। যে মেয়ের বাবারে সালাম দিল যে চাচা কেমন আছেন, ভালো আছেন কিনা? উনি বলে হ্যাঁ ভালো আছি। তারপর কথাবার্তা বলতেছে আপনাদের ইয়ের খবর কি, হীরামতের খবর কি? বলে হীরামতের কি খবর, আর তো কোনো ছেলেও পাই নাই, বিয়েও দিই নেই, আমার মেয়েটার যে আল্লাহ কী রোগ দিচ্ছে বা কী যে হয়েছে আমি তো বুঝি না বাবা, এই অবস্থার মধ্যে আমার মেয়েটা আছে। পরে বলতেছে যে চাচা আপনার জন্য একটা সুখবর নিয়ে আসছিলাম, যদি আপনি গ্রহণ করেন। বলে বাবা সুখবর কি? তারপরে আমার এই মনির ভাই বলতেছে যে দেখেন তো এই ছেলেটারে পছন্দ হয় কিনা। তো ওই বেটা তখন আমার দিকে তাকাইছে, পরে আমি সালাম দিছি। পরে মনির ভাই বলতেছে যে এরে আনছি শহর থেকে, আপনার মেয়েরে বিয়ে করাবো, এর কাছে আপনার মেয়েরে বিয়ে দিবেন? তারপর উনি বলে আলহামদুলিল্লাহ, আমার মেয়েরে যদি আমার মেয়ের সমস্যার কথা জানার পরেও আমার মেয়েরে বিয়ে করতে চায় তাহলে তো আমার কোনো আপত্তি নেই। তারপরেই এই মনির ভাই বলল যে ওই সব কিছু জানে, জেনে শুনেই বিয়ে করতে চাচ্ছে, তবে হ্যাঁ একটা সমস্যা আছে, ছেলের কিন্তু ঘর বাড়ি কিছুই নাই, গরিব। মেয়ের বাবা বলতেছে ছেলের কিছু লাগবে কেন, এই যে সয় সম্পত্তি যা দেখতেছো এইসবই তো আমার, এই সবের মালিকই তো আমার মেয়ে, মেয়ে মানে মেয়ের জামাই, সুতরাং ছেলের কিছু লাগবে কেন? তারপরে এই করতে করতে মেয়ের বাবা বলতেছে তোমরা আমার মেয়েটারে নিয়ে হাসি ঠাট্টা করো বাজান, এটা আমার ভালো লাগে না। মনির ভাই তখন বলতেছে চাচা আমরা একবারও হাসি ঠাট্টা করি না, আমি যেটা বলছি সিরিয়াসলি বলছি, এই ছেলেটা আসলে আপনার মেয়েটাকে বিয়ে করতে চায় এবং সেজন্যই সে সুদূর চট্টগ্রাম শহর থেকে আমাদের এই প্রত্যন্ত এলাকাতে আসছে। পরে মেয়ের বাবা বিষয়টা সিরিয়াসলি নিয়ে গেছে, নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কই? পরে আমি আমার বাড়ি ঘরের ঠিকানা, আমার আব্বার ঠিকানা সব কিছু ওনারে বলছে। বলার পরে লোকটা বলে আমার মেয়ের তো একটু সমস্যা আছে, আমার মেয়েরে যেই বিয়ে করে সেই পাগল হয়ে যায় বাঁশর করে, এবং এটা তো আমাদের পুরো গ্রামের এলাকার লোকজন জানে, এটা জানা শোনার পরেও কি তুমি আমার মেয়েরে বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ আমি এটা জানি, আর জেনে শুনে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। উনি বলে ঠিক আছে যদি তুমি রাজি থাকো তাহলে তো আর আমার কোনো আপত্তি নেই, তবে আমি আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলবো, তোমরা একটা কাজ করো, তোমরা কালকে সকাল 10টা বাজে আমার বাড়িতে আসো। এর ভিতরে মনির ভাই বলতেছে যে না না কাকা আমরা তো ছুটি নিয়ে আসছি, সময় পাবো না, আপনি আজকে বিকালেই একটু হীরামতিরে দেখার ব্যবস্থা করে দেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আসরের নামাজ পড়ে আমার বাড়ির দিকে আসো। তো একটা কাজ করো, এই মোতালেব তোমার এই কী বলে মনির তোমার বাবারে নিয়ে আইসো। তারপরে কথাবার্তা বলে আমরা তখন চলে গেছি। এবার মনির ভাইয়ের বাবা যখন এই কথা শুনছে, মনির ভাইয়ের বাবা তখন আমারে বলতেছে এই ছেলে তুমি কি পাগল, তুমি কি ফল না, তুমি আর কি মাথা টাথা ঠিক আছে, তুমি এই মেয়েরে কেন বিয়ে করবা, এই মেয়েরে বিয়ে করলে তুমি পাগল হয়ে যাবা। আমি মনির ভাইয়ের বাবারে বললাম যে আঙ্কেল আপনি এই রাগ করবেন না, আমি পাগল হয়ে আর যাই হয়ে এর মধ্যে কি আছে আমি দেখবো, আমি এটা বিয়ে করব। যাই হোক মনির ভাইয়ের বাবা তখন আমার কথায় বাধ্য হয়ে একরকম উনি বিকালবেলা মেয়ে দেখার জন্য গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়ের মা আছে, বাবা আছে, এরপরে মেয়ের এক দুঃসম্পর্কের দাদা আছে, সবাই মিলে তখন আমার মেয়ে দেখাইলো। আমি তখন মেয়ে দেখলাম এবং দেখলাম যে ভাই রে ভাই মেয়ে তো খুব সুন্দর, মানে এতটাই সুন্দর যা বলার মতো না।
এইবার বলার মতো না, পরে মেয়ের বাবা বলতেছে যে মেয়ের একটা আর্জি আছে, মেয়ে এই ছেলের সঙ্গে একটু কথা বলবে, আলাদা একটু কথা বলবে। তারপরে মনির ভাই বলতেছে তাহলে তো এটা ভালোই হয়, মেয়ে ছেলে একটু কথাবার্তা বলুক, বললে সমস্যা কি। তারপরে আমারে আর মেয়েরে তখন পুকুর পাড়ের দিকে তারা পাঠাই দিছে। যাওয়ার পরে মেয়ে আমারে বলতেছে, হীরামতি আমারে বলতেছে যে আপনার কি কোনো সমস্যা আছে, আপনি কি পাগল? তখন আমি বললাম যে না, আমি পাগল হবো কেন, আমি তো ঠিক আছি। বলে যদি ঠিক আছেন তাহলে পাগল হইতে চান কেন? আমি বললাম যে পাগল হইতে চাই, কেন পাগল হয় মানুষ সেটা দেখতে চাই। পরে বলে এই কাজ ভুলও করবেন না, আমারে বিয়ে করলে কিন্তু পাগল হয়ে যাবেন। আমি বলছি পাগল হইলে হবো, তারপরে আপনাকে বিয়ে করব। এরকম করে বলতেছি, পরে মেয়ে আর কোনো কথা বলে না। না বলে বলে যদি নিজের ইচ্ছায় বিষ খান তাহলে আপনারা বাঁচাবে কে। এ কথা বলার পরে আর কথাবার্তা বাড়াইলাম না। পরে মেয়ের সঙ্গে এটুকুই কথা। মেয়ের বাবা তখন বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতেছে, আমার পরিবার দেখতে চাচ্ছে। আমি তখন সোজা সাপটাই মেয়ের আব্বারে বলছি যে আমার পরিবার এই বিয়েতে রাজি হবে না। আর আমি আমার পরিবারকে যদি জানাই, আর পরিবার যদি আইসা দেখে যে আপনার মেয়ের এই সমস্যা, তাহলে তো আমার বাবা মা আমাকে আপনার মেয়েকে বিয়ে করাবে না। তো একইভাবে মনির ভাই সেম কথাই বলতেছে যে হ্যাঁ, ওর বাবা মা জেনে শুনে তো আর তার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে করাবেন, এটা তো কোনো বাবা মাই করাবে না, সুতরাং বিয়েটা গোপনেই হতে হবে। তারপরে বললো ঠিক আছে, তাহলে বিয়ে কবে? মনির ভাই বলে আজকে রাতে, আজকে সন্ধ্যার পরে বিয়ের কাজ শেষ করে ফেলেন। মেয়ের আব্বা বলতেছে এত দ্রুত? তখন মনির ভাই মেয়ের আব্বারে বলতেছে যেহেতু শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো, আর আপনার মেয়ের যেহেতু একটা সমস্যা আছে, এমনি তাড়াতাড়ি করে ফেলেন। মেয়ের আব্বা তখন রাজি হলো। তো মেয়ের আব্বা তখনও আসলে বিশ্বাস করতে পারতেছিল না যে আমি তার মেয়েরই বিয়ে করতেছি বা মেয়ের সঙ্গে আমার সংসার হবে। মেয়ের আব্বা তখন সন্ধ্যার পরে হুজুর ডাকছে এবং মিষ্টি টিষ্টি যা আনার আনছে। আইনা সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজের পরেই তখন এই হীরামতির সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হলো। এবং এই বিয়েটাও খুব গোপনে করানো হয়েছে, মানে এলাকার লোকজনদেরকে জানানো হয়নি, খুবই গোপনীয়ভাবে, গোপনীয়তা রক্ষা করেই হচ্ছে হীরামতির বাবা বিবাহটা সম্পন্ন করে। বিয়ে হয়ে যাওয়ার পরে তখন বাসর ঘরের পালা। আমার বুকের ভিতরে কিন্তু কোনো ভয় কাজ করতেছে না যে এটা কেমন কথা যে বাসর ঘরে গেলে পাগল হয়ে যাব, এটা তো আমার বিশ্বাসই হয় না। মনির ভাইয়ের বাবা আর মনির ভাই একটা চাচাতো ভাই বিয়েতে উপস্থিত ছিল। তারা সবাই বলতেছে যে মোতালেব ভাই আপনি ভয় পাবেন না, এবং এটা কোনো বিষয় না, যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে আগের দুই স্বামীর মতো আপনি হবেন না, আমরা আশা করি আপনি এই কি বলে হীরামতির সাথে সংসার করতে পারবেন, আপনার এমন কোনো সমস্যা হবে না। এই কথা বলার পরেই তখন আমি রাত 10:30টার দিকে তখন আল্লাহর নামের উপরে বাসর ঘরে আমি প্রবেশ করলাম। বাসর ঘরে প্রবেশ করেই দেখতেছি যে হীরামতির যে বাসর ঘরে বসে আছে তার বসার স্টাইলটা খুব বেশি একটা যুক্তিক না, মানে সুবিধা না, কেমন যেন একটু অন্যরকম বাজাইরা মেয়েদের মতো বসে আছে। আমি গিয়া খাটের উপরে বসছি, বসার পরে তারা সালাম দিলাম। সে আমার দিকে তাকে একটা হাসি দিছে, সালামের উত্তর না দিয়ে হাসি দিছে। দেওয়ার পরে আমি বললাম আপনি ভালো আছেন? পরে বলে হ্যাঁ ভালো আছি। এত ভালোর কথা জিজ্ঞেস করার কি আছে, বিকালবেলাও তো আপনার সঙ্গে কথা বলছি। আমি বললাম হ্যাঁ, তো আজকে তো আমি পাগল হয়ে যাব। এই পাগল হয়ে যাব কথাটা বলতেই সে মুখটা কালো করে ফেলছে। আমি তখন খাটের উপরে বসছি, বসার পরে আমি বললাম যে এই আপনি ঘুমাবেন না? পরে বলে যে না, মানে ও বলতেছে আমি ঘুমাবো না। তা আমারে বলে যে আপনার যদি শরীর খারাপ লাগে আপনি শুয়ে যান। কে বলতেছে? হীরামতি। আমি বললাম যে না, আমার শরীর ভালো লাগতেছে না, আমি শোবো না, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আর আজকে তো আমাদের বাসর রাত, আমি বাসর রাতে ঘুমাবো কেন? বাসর রাতে তো দুজনে গল্প করব, ভবিষ্যৎ পরিকল্পনা করব। পরে বলে যে আপনি আজকে শুধু আপনার বাসর রাতে না, আপনার জীবনের শেষ রাত। কারণ সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনি তখন থাকবেন একজন মানসিক রোগী, পাগল। আমি বললাম তা তো জানি, আর জেনে শুনেই তো আপনাকে বিয়ে করছি। এটা বলে আর আমাকে তো ভয় দেখানোর কোনো কারণ নাই, আমাকে আর ভয় দেখিয়ে কি হবে, আমি তো জেনে শুনে আপনাকে বিয়ে করছি। পরে বলে আচ্ছা ঠিক আছে, করছেন তো করছেন, আর কি, তাই আমি এখন কি করতে পারি আপনার জন্য? হীরামতি বলতেছে। আমি বললাম না, কিচ্ছু করতে হবে না, তো আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি আপনি আমার সঙ্গে একটু খোলাখুলি কথা বলেন। তা বলতেছে যে ঠিক আছে, যদি আপনি আমাকে বিয়ে করছেন কলমা পড়ে, তাই শুনবো, আপনার কথা বলেন। আমি বললাম আমি তো জানি সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাব, এবং কালকে থেকেই তো আমি পাগল থাকব। আমি যতটুকু সুস্থ আছি আজকে রাতেই আছি। তো সুস্থ থাকা অবস্থায় আমি আপনাকে রিস্ক নিয়ে বিয়ে করেছি। আমি পাগল হয়ে গেলে তো আর কোনো কিছু থাকলো না। আমি সুস্থ থাকা অবস্থায় আপনার জীবনের ইতিহাসটা সম্বন্ধে জানতে চাই। কেন আপনার সঙ্গে বিয়ে হলে মানে আপনার স্বামীরা পাগল হয়ে যায়, এবং আপনার জীবনে অতীত সম্বন্ধে একটু জানতে চাই, অতীতে তেমন কোনো ঘটনা আছে কিনা।
পরে বলে, আমাকে বিয়ে করলে কেন আমার স্বামীরা পাগল হয়ে যায় এটা আমি জানি না, আর আমার অতীতের কোনো ঘটনা নাই। আমি বললাম, দেখেন, আমি আপনাকে অনুরোধ করে বলি, আজকেই তো আমার শেষ রাত, কালকে তো আমি পাগলই থাকবো। পাগল হওয়ার আগে অন্তত আপনার মনের দুঃখটা আমি জানতে চাই। আপনার চোখে, আপনার মুখে, আপনার হৃদয়ে অনেক কষ্ট জমে আছে, তা দেখলেই বোঝা যায়। যদি পারেন আপনার কষ্টের কথাগুলো আমার সঙ্গে একটু শেয়ার করেন। এইভাবে বলার পরেই হীরামতির মুখটা তখন খুব কালো হয়ে গেল। মুখটা মলিন করে নিচের দিকে তাকিয়ে বলতেছে, এসব জেনে আর আপনার কী লাভ? আমি বললাম, আমার লাভ এইটুকুই, আমি পাগল হওয়ার আগে অন্তত আপনার মনের দুঃখটা জানতে পারছি। পরে বলে, আমি একটা হিন্দু ছেলেকে ভালোবাসতাম, ওই হিন্দু ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো, যার নাম ছিল তপন চন্দ্র রায়। তপন আমাকে অনেকটা ভালোবাসতো, আমিও তপনকে অনেকটা ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমার এই হিন্দু ছেলের সঙ্গে ভালোবাসা মেনে নেয়নি। ভালোবাসা মেনে না নেওয়ার কারণেই একটা পর্যায়ে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে। আমার বিয়ের দিন তারিখও ঠিক হয়ে যায়। যেদিন আমার বিয়ে তার আগের দিন স্বপন বিষ খেয়ে আত্মহত্যা করে। স্বপনের মৃত্যুর পরে আমি মানসিকভাবে পাগল হয়ে যাই, আমার ওই বিয়েটা ভেঙে যায়। আমি প্রায় 10-15 দিনের মতো সম্পূর্ণ মানসিক রোগী ছিলাম। আমাকে বহু কষ্ট করে আমার পরিবার ভালো করার পরে আমি জানি না তারপর থেকে কি হয়েছে, আমি যাকেই বিয়ে করি সেই বাসর ঘরে পাগল হয়ে যায়। অনেকেই বলা বলি করে তপনের আত্মা হয়তো আমার ওই স্বামীদের উপরে ভর করে। আবার কেউ কেউ বলে তপন হয়তো আমি অন্য কাউকে বিয়ে করি এটা পছন্দ করে না, যার জন্য এই কাজগুলো করে। আমার আব্বা আম্মা অনেক চেষ্টা করেছে আমাকে এটা থেকে বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচাতে পারেনি। এবার তো শুনলেন। আমি তার কথাগুলো শুনে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছি, হায় খোদা, খেলা তো তাহলে এই জায়গায়। তার মানে ওই তপনকে ভালোবাসে, আর তপনকে সে এখনও ভালোবাসে। আবার সে এটাও বলেছে সে নাকি তপনকে কথা দিয়েছে সে তপন ছাড়া অন্য কারোর সঙ্গে কখনোই সংসার বাঁধবে না। সে নাকি তপনকে ওয়াদা করেছে, এবং তপনও নাকি তাকে ওয়াদা করেছে যে জীবনে বেঁচে থাকতে হলে তাকে নিয়েই বেঁচে থাকবে, এবং একইভাবে এই কি বলে হীরামতিও নাকি একই ওয়াদা করছে। তা আমার ভিতর তখন মনে হলো, তাহলে অবশ্যই হীরামতি ইচ্ছে করে এই কাজগুলো করে, যে তা না হলে সে তো তপনকে ওয়াদাই করেছে, তার ওয়াদা রাখার জন্যই সম্ভবত সে তার স্বামীদেরকে পাগল করে দেয়। এবং একটা স্বামী অটোমেটিক্যালি তো পাগল হতে পারে না। আমি আজকে রাতে ঘুমাবো না। ও বলতেছে, আপনি ঘুমান না, মানে আমাকে ঘুম পাড়ানোর জন্য সে পাগল হয়ে গেছে। কখন আমার হাত টিপে দেয়, কখন আবার চুল টিপে দেয়, কখন আমার ঘাড় টিপে দেয়, কখন আমার মাথা টিপে দেয়, কিন্তু আমি কোনোভাবেই আমার মাথা বালিশের সঙ্গে লাগাচ্ছি না। আমি বসে আছি এবং দেখতেছি যে কি হয়। আমার কথা হচ্ছে আমি ঘুমাবো না, আমি দেখব। এবং কেন সবাই বলে যে হীরামতিকে বিয়ে করলে বাসর ঘরেই মানুষ পাগল হয়ে যায়, আমি পাগল হব না। সারাটা রাত বসে আছি, রাত 3টার দিকে হীরামতি তখন উল্টা মনে হয় যেন পাগল হয়ে গেছে আমাকে শোয়ানোর জন্য সে চোখ মুখ লাল করে ফেলতেছে, এবং তার ভিতরে আমি অন্যরকম একটা আত্মা দেখতে পাচ্ছি। আমি তখন দোয়া পড়তে শুরু করলাম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে সমস্ত দোয়াগুলো পারি আমার মুসলিম রীতিনীতি অনুযায়ী আমি তখন দোয়া পড়তে শুরু করি। শেষ রাতের দিকে হীরামতি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে, বাসর ঘরেও জ্ঞান হারিয়ে ফেলার পরেও আমি তখনও তার বাবা মাকে ডাকি নাই। ফজরে আজানের পরে তার বাবা দরজা ধাক্কা দেওয়ার পর আমি দরজা খুলছি। তার বাবা আমার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ বাবা, তুমি সুস্থ আছো? বললাম, আমি সুস্থ আছি, কিন্তু আপনার মেয়ে অসুস্থ। বলে, কী হয়েছে? আমি বললাম, আপনার মেয়ে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের মা বাবা দুজনেই এবং আমার ওই বন্ধু মনিরের বাবা, তারা তখন সবাই আমার বাসর ঘরে ঢোকার পরে হীরামতির চোখে মুখে পানি দিয়ে হীরামতির জ্ঞান ফিরে আসে। হীরামতির তৃতীয় স্বামী ছিলাম আমি, এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে হীরামনির সঙ্গে আমি বাসর সম্পন্ন করেছি। বাসর কাটার পরে হীরামণি তখন আমাকে সহ্য করতে পারতো না। আমি তার ঘরে ঢুকলেই সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো। তারপরেও আমি আমার মতো করে হীরামণিকে ম্যানেজ করে যাচ্ছিলাম। আমি জানি যে কিছু একটা ঘটবে যেটা আমার আয়ত্তের বাইরে, আমি এটা জানি, তারপরেও আমি সেটা করে যাচ্ছি, আমার মতো করে থাকতেছি। এবং মনির ভাই আমাকে বলছে যে যেহেতু তুমি বাসরাত শেষ করেছো হীরামতির সাথে, তাহলে আশা করা যায় যে তোমার জীবনে আর কোনো সমস্যা হবে না, তুমি এখন থেকে সুস্থ সবল এবং ভালো। আমাকে যখন এইভাবে বুঝাইলো আমিও বুঝলাম, এবং এটাই মানলাম যে হয়তো আমার জীবনে আর কিছুই হবে না। এভাবে প্রায় 2 থেকে 3 রাত আমি ঘুমাইনি। আমি দিনের বেলায় ঘুমাইতাম, রাতের বেলায় ঘুমাইতাম না। এবং যেদিন প্রথম রাত আমি হীরামতির সঙ্গে বাসর ঘরের পরে ঘুমিয়েছিলাম, সে রাতের পর থেকে আমার দিনের বেলায় কেমন জানি মাথা ঘুরাইতো।
মাথা ঘুরাইতেও কোনো কিছু ভালো লাগতো না এবং কেমন জানি একটু সব কিছু অসহ্য মনে হতো এবং আমার শরীরে এক ধরনের জ্বালাফলা করতো, মানে মনে হয় কি শরীর জ্বলে, শরীরে মরিচ লাগাই দিছে এইরকম। এই করে করে প্রায় 2 থেকে 3 দিনের মাথায় আমি সম্পূর্ণভাবে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। মানে আমি এক কথায় বলতে গেলে পাগল হয়ে যাই। তা আমি যে পাগল হয়ে গেলাম আমি বুঝতে পারলাম না যে আমি কেন বা কিভাবে কি হলো। কিন্তু হীরামণির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আমি যদি বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু আমি তার শরীরেও হাত দিতে পারিনি। মানসিকভাবে পাগল হয়ে যাওয়ার পরে আর কোনো স্মৃতি আমার মনে নাই। এদিক দিয়ে কত বৎসর কেটে যায়, কি হয়ে যায় না হয়ে যায় তার কোনো কিছু আমি বলতে পারবো না। আমি যখন সুস্থ হই, মানে মোটামুটি আমি ভালো হই, তখন আমি দেখি আমি চট্টগ্রামেরই একটা মাজারে আছি। আমি চট্টগ্রামের একটা মাজারে আছি এবং এই মাজারটা একটা উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। মানে সমতল থেকে অনেক উঁচা একটা মাজার, ভাঙা একটা মাজার, ওই মাজারে আমি আছি এবং মাজারের খাদেমের পানি আমি নিচ থেকে উঠাই দিই। মানে আমি এটাই দেখতাম যে মাজারে যে খাদেম আছে, আমি ওই খাদেমের পানি একদম নিচে যে কূপ আছে, কূপ থেকে বা কুয়া থেকে বা কুচি থেকে আমি পানি উঠিয়ে তারপরে ওই মাজারের খাদেমকে দিতাম। খাদেম গোসল করতো, খাইতো এবং মাজার পয় পরিষ্কার করতো। তখন আমি আস্তে আস্তে করে সুস্থ হই এবং সুস্থ হওয়ার পরে আমি খাদেমকে জিজ্ঞেস করি যে আমি এই জায়গায় কেন, আমি এখানে কেন। তারপর খাদেম আমারে বলে যে তুমি পাগল ছিলা, পাগল থাকার পরে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসছি, তুমি রাস্তায় ঘুরতা পাগল হয়ে তোমাকে নিয়ে আসছি এবং এনে আমি তোমাকে সুস্থ বানাইছি। আমি তখন খাদেম সাহেবকে বললাম যে আপনি তো একটা মাজারের খাদেম, আমি আপনার কাছে আসছি বা আপনি আমাকে সুস্থ বানাইছেন। আমি আমার বিয়ের বয়সে, তখন আমার বয়স ছিল, মানে আমার ডেটটা আমি তখন তাকে বলি এবং আজকের এই ডেট হিসাব করে দেখলাম যে আমি 6 বৎসর পাগল ছিলাম। 6 বৎসর পাগল থাকার পরে আমি তখন ওই মাজারের খাদেমরে বললাম যে খাদেম বাবা, আমি আমার বউকে দেখতে যাব। উনি বলেন না, তুমি তোমার বউকে এভাবে দেখতে গেলে তুমি বিপদে পড়বা। তোমার বউ এখনও আগের জায়গায় আছে, তার কোথাও বিয়ে হয়নি। উনি স্বাভাবিক কোনো খাদেম ছিলেন না, উনিও একজন দরবেশ বা উলি বলা চলে। তা আমি ওনারে বললাম যে আপনি কি করে জানেন? উনি বলে আমি সব জানি, যা সাধারণ মানুষ জানে না আমি তা জানি। তার এখনও বিয়ে হয়নি এবং সে আগের মতোই আছে, আর কেউ তাকে বিয়ে করেনি। আমি বললাম তাহলে খাদেম বাবা, আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার বউর সঙ্গে ছিলাম, বউর সঙ্গে রাত যাপন করেছি এবং সব কিছু আমার বউর সঙ্গে আমার ছিল, কিন্তু আমি তো স্বাভাবিক মানুষ ছিলাম। এমন কি ঘটলো যে যার কারণে আমি বিয়ের কিছুদিনের মাথায় পাগল হয়ে গেলাম? কে আমাকে পাগল বানালো? খাদেম বাবা তখন আমাকে উত্তর করলো যে তোমাকে পাগল বানিয়েছে তোমার ওই স্ত্রী হীরামতি। আমি বললাম কেন পাগল বানালো? বলে হীরামতি চায় না যে তার যেই স্বামী, তার যেই ভালোবাসার মানুষ তপন মারা গেছে, তপন ব্যতীত হীরামতি আর কারোর সঙ্গে সংসার বাঁধুক, এটা হীরামতি চায় না। হীরামতি তার বাবাকে অনেক নিষেধ করেছিল, অনেক মানা করেছিল, কিন্তু তার বাবা নিষেধ মানেনি, তাকে জোর জুলুম করে দুইবার বিয়ে দিয়েছে এবং যার ফলশ্রুতিতে তার 2টা স্বামী পাগল হয়েছে এবং তোমার কাছে দিয়েছে, তুমিও পাগল হয়েছো। আমি তখন বললাম হীরামতি একজন স্বাভাবিক মেয়ে, গ্রামে থাকে, সে কিভাবে মানুষকে পাগল বানায়? বলে না, হীরামতি কোনো স্বাভাবিক মেয়ে নয় এবং হীরামতি গ্রামে থাকে বলেই যে সাধারণ তা কিন্তু নয়। তপনের যে দাদি ছিল, মানে হিন্দু মহিলা তপনের দাদি কালো জাদু করতো, ব্ল্যাক ম্যাজিক করতো এবং সেই কালো জাদু তপনের দাদির কাছ থেকে হীরামতি শিখেছে। যেটা তুমি জানো না, হীরামতি তপনের দাদির কাছ থেকে কালো জাদু করা শিখেছে। তার স্বামীদেরকে যখন সে বিয়ে করত, বাসর ঘরে যখন স্বামীরা ঘুমাইতে যাইত, তখন স্বামীদের উপরে সে কালো জাদু প্রয়োগ করত এবং এই কালো জাদু প্রয়োগ করে নাক দিয়ে এক ধরনের আইশট বলে, এটা আসলে অনেকটা মোমের মতো, এটা নাক দিয়ে স্বামীদেরকে ঢুকিয়ে দিত এবং এইটা ঢুকিয়ে দেওয়ার পরে এটা সরাসরি নাক দিয়ে ওই স্বামীর মাথায় চলে যেত এবং এরপর দিন থেকে, মানে বাসরঘরের পর দিন থেকে স্বামীরা একটু স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হয়ে যেত, চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না এবং তার 2-1 দিনের মাথায় স্বামীরা পাগল হয়ে যেত। এটাই তার 2টা স্বামীর সঙ্গে হয়েছে, কিন্তু তুমি ঘুমাওনি, তুমি সারা রাত তার সঙ্গে কথা বলেছো এবং তুমি জেগেছিলা, তাই সে তোমার উপরে ওই ব্ল্যাক ম্যাজিকটা করতে পারেনি। যেদিন ব্ল্যাক ম্যাজিক করার সুযোগ পেয়েছে সেদিন তোমার উপরে প্রয়োগ করেছে এবং তারপর থেকেই তুমি পাগল হয়ে গেছো। আমি বললাম এই একটা স্বাভাবিক গ্রামের মেয়ে এত কাজ কি করে জানে? এবং তিনি বলল শুধু তাই নয়, হীরামতির সাথে একটা জিনও রয়েছে, একটা হিন্দু জিন আছে এবং ওই হিন্দু জিনটাও হীরামতিকে এই কালো জাদুর কাজে সহযোগিতা করে। আমি বললাম আমি কি হীরামতির কাছে যেতে পারি? হীরামতির সঙ্গে কি আমি আবার সংসার করতে পারি? উনি বললেন হ্যাঁ পারো।
হীরামতির কাছে যেতে পারো, হীরামতির সাথে সংসার করতে পারো, তবে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, এটা অস্বাভাবিক। তোমাকে হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি বললাম কি করতে হবে? উনি বলে তোমার শরীরে একটা গাছের শিকড় রাখতে হবে, যেটা তাবিজ আকৃতির। তাবিজ আকৃতির একটা গাছের শিকড় রাখতে হবে। যদি এটা তুমি তোমার শরীরে রাখো, তাহলে তুমি হীরামতির ওই কালো জাদু থেকে বাঁচতে পারবা, তার কোনো মন্ত্র তোমার উপরে কাজ করবে না। আমি বললাম তাহলে আপনি আমাকে তাবিজটা পরিয়ে দেন। উনি হাসি দিয়ে বলল, ওই তাবিজ তোমার শরীরে থাকলে হীরামতি তাবিজটা খুলে ফেলবে, তোমার গায়ে কোনো তাবিজ থাকতে দিবে না, ওই খুলে ও প্রয়োগ করবে। আমি বললাম তাহলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? উনি বলে হ্যাঁ, তুমি আজকে থেকে আমাকে, উনি এক ধরনের পানি পান করাতেন, বলল 41 দিন পর্যন্ত এই পানিটা পান করবা, এবং মাজারের একটা জায়গা আছে, এই জায়গাতে আমাকে কিছু আমল করার কথা বলছে। 41 দিন পর্যন্ত আমি ওই খাদেমের কথা মতো মাজারের কোনায় বসে রাত জেগে আমলটা করি এবং পানিটা পান করি। তার আরও কিছু নিয়ম নীতি ছিল, এগুলো আমি মানি। এই সব কিছু মানার পরেই তিনি তখন আমাকে 41 দিন পূর্ণ হওয়ার পরে বলল যে তুমি হীরামতির কাছে এবার যেতে পারো। আমি আশা করি হীরামতির কোনো জাদুই তোমার উপরে আর কাজ করবে না। আমি খাদেম বাবার সঙ্গে কথাবার্তা শেষ করে তখন আমি আমার শ্বশুর বাড়িতে রওনা দিলাম, হীরামতির বাড়িতে। এবং হীরামতির বাড়িতে না গিয়ে আমি প্রথমে আমার বন্ধু মনির মিয়াজির বাড়িতে গেলাম। জানতে পারলাম মনির তখন বিয়ে করছে, তার সংসার আছে, তার একটা ছেলেও আছে। মনির তো আমাকে দেখে চিনতে পারে না, বিশ্বাস করতে পারে না যে আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আমাকে তখন বলল যে তুই কিভাবে বাঁচলি বা কিভাবে কি হইল? আমি বললাম আল্লাহ যারা বাঁচায় তার তো আল্লাহ বাঁচিয়ে রাখে, তারা কোনো বান্দা মারতে পারে না। তো আমার বউ হীরামতির কি খবর? ও তখন খুব রেগে গিয়ে বলল, আবারও এই কথা বললি? তুই আবারও বলতেছিস? আমি বললাম হ্যাঁ, আমি তো হীরামতির কাছে যাব, আমার বউর সঙ্গে আমি সংসার করব। উনি বলে হীরামতির এখনো বিয়ে হয়নি, তোর জীবন থেকে এতগুলো বছর কেটে গেল, তুই পাগল হয়ে গেলি, মাথা খারাপ হয়ে গেলি, তারপরও কি তোর শিক্ষা হয়নি? আমি বললাম না, আমার শিক্ষা হয়নি, আমি এই জন্য হীরামতির কাছে যেতে চাই। আমার বন্ধু আমাকে বলল, এই ভুলটা করিস না, তুই তোর পরিবারের কাছে ফিরে যা এবং সেখানে গিয়ে একটা বিয়ে শাদী কর, একটা সংসার কর, আর এই পাগলামি করিস না। আমি বললাম না, আমি এই পাগলামি করবই, আমি হীরামতির বাড়িতে যাবই। আমার বন্ধুর কথাকে ডিনাই করে আমি একাই তখন হীরামতির বাবার কাছে গেলাম। হীরামতির বাবা আমাকে দেখে কান্না করতে শুরু করলো, আমাকে জড়িয়ে ধরে, বাবা তুমি পাগল হওয়ার পরেও আমি তোমাকে আমার সন্তানের মতো রেখেছি, তোমাকে খাইয়েছি পরিয়েছি, তারপরেও তুমি এই ঘর থেকে পালিয়ে গিয়েছো। আমি তোমাকে অনেক খুঁজেছি, শহরে বন্দরে গ্রামগঞ্জে, আমি তোমাকে কোথাও পাই নাই। আজকে তুমি আমার ঘরে এসেছো, আমি মহা খুশি। আমি বললাম আমার বউ হীরামতি কোথায়? উনি বলে হীরামতি ঘরে আছে। আমি হীরামতির সামনে যখন গেলাম, হীরামতি মনে হয় একটা বাঘ দেখেছে, খুব ভয় পেয়েছে আমাকে দেখে বলে, আপনি এতদিন পরে কোত্থেকে আসছেন? আমি বললাম যে থেকে আসছি, এখনও আমি তোমার স্বামী আছি। পরে সে একটা হাসি দিল। সেই দিন আমি আমার শ্বশুর বাড়িতে জামাই আদর পাইলাম, খাওয়া দাওয়া করলাম, সময় কাটালাম এবং সর্বোপরি রাতের বেলায় হীরামতির সঙ্গে ঘুমাতে গেলাম। হীরামতি সেদিন অনেক খুশি, আমিও তার সঙ্গে ঘুমাইতে গেছি। আমি ওই দিন আর কোনো প্রয়োগ করি নাই, কোনো কিছুই করি নাই। তার সঙ্গে রাতে আদর করে মিষ্টি করে আমি তখন তাকে জড়িয়ে ধরে দিব্যিতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম হীরামতির মুখের দিকে তাকানো যায় না, হীরামতির মুখটা বেশ কালো হয়ে আছে। আমি বললাম কী ব্যাপার, তোমার মুখটা এরকম কালো কেন, কোনো সমস্যা? বলে না, কোনো সমস্যা নাই। এরকম করে আমি প্রতি রাতেই কিন্তু ঘুমিয়ে যাই, তার সঙ্গে সম্পর্ক হয় এবং আমি ঘুমিয়ে যাই। আমি কিন্তু কোনোভাবেই তার উপরে কোনো করি না, ঘুমিয়ে যাই। এভাবে প্রায় 10 থেকে 15 দিনের মতো কেটে যায়। তার সঙ্গে আমি থাকতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, আমার কোনো সমস্যা নাই। 10-15 দিন পরে হীরামতি আমাকে বলে, আচ্ছা তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? আমি বললাম হ্যাঁ বলবো, বলো। বলে তোমার কি হয়েছে? যে কিচ্ছু হয়নি তো, আমি তো ঠিক আছি। বলে না, তুমি ঠিক নাই, আমার কাছে মনে হয় যে তুমি কিছু না কিছু একটা করে আসছো, তোমার কিছু না কিছু একটা করছো। আমি যে না, আমি তো কিছু করি নাই, আমি তো স্বাভাবিক, আমাকে তো যা করছো তুমিই করছো, তুমি আমাকে কালো জাদু করে পাগল বানাই দিছো, আমি তো কিছু করি নাই। ও বলে আমি তোমাকে কালো জাদু করে পাগল বানাই দিছি, এটা তুমি জানো কি করে? আমি বললাম হ্যাঁ, নাহলে আমি পাগল হলাম কেন? আমি তো সুস্থ সবল স্বাভাবিক একটা মানুষ ছিলাম, আমি পাগল কেন হলাম? ও বলে আমাকে যে বিয়ে করে সে বাসর ঘরে পাগল হয়ে যায়। আমি বললাম হ্যাঁ, তোমাকে যে বিয়ে করে সে বাসর ঘরে পাগল হয়, কিন্তু আমি তো বাসর ঘরে পাগল হইনি, আমি তো সুস্থ ছিলাম, তাহলে কেন বাসর ঘরের এতদিন পরে আমাকে পাগল হতে হলো? ওর ভিতর তখন চগর বগর। ও তখন মোটামুটিভাবে এটা নিতে পারতেছে না। এইভাবে প্রায় আমার সঙ্গে ও 3 মাসের মতো ছিল। 3 মাসের মাথায় উল্টা হীরামতি নিজেই পাগল হয়ে গেছে। আমি তখন কিন্তু স্বাভাবিক, খুব ভালো, হীরামতি পাগল হয়ে গেছে।
ওর মাথা খারাপ হয়ে গেছে। ওর বাবা তখন কান্নাকাটি শুরু করছে, আয় হ্যাঁ আমার মেয়েটা তো পাগল হয়ে গেছে। আমি বললাম আপনি কান্না করবেন না, আপনার মেয়েকে আমি সুস্থ করব। তার পরের দিনে আমি হীরামতিকে নিয়ে রওনা দিলাম আমার সেই মাজারে, যে মাজারে আমি সুস্থ হয়েছিলাম। কিন্তু হীরামতিকে আমি নিতে পারি না। না নিতে পেরে আমি হীরামতির বাবারে বললাম যে আপনি হীরামতির প্রতি খেয়াল রাখেন, আমি একটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে আমি হীরামতির জন্য ওষুধ নিয়ে আসবো। এই বলে আমি তখন মাজারের পথে রওনা দিলাম। আমি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দূরে ছিল মাজারটা। সন্ধ্যার পরে আমি ওই দুর্গম পাহাড়ে ওই মাজারে যাই। এটা খুবই দুর্গম একটা পাহাড়ি এলাকায়, যদিও মাজারটা ঠিক এখনও আছে। আমি ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পরে আমি আমার যেই ওস্তাদ ছিল বা যিনি মাজারের খাদেম ছিল ওনার সঙ্গে কথা বললাম যে বাবা এমন এমন ঘটনা। উনি বলে আমি সবই জানি, তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তুমি যার জন্য আসছো সে তো আর নাই। আমি বললাম সে আর নাই মানে কি বলেন আপনি? বলে হ্যাঁ সে আর নাই, তাকে নিয়ে গেছে। আমি বললাম কে নিয়ে গেছে? বলে যে নেওয়ার সে নিয়ে গেছে, সে আর নাই। তুমি এখান থেকে তা আমার শ্বশুরবাড়িতে গিয়ে তোমার বউকে আর পাবা না। আমি বললাম আপনি কি বলেন? বলে হ্যাঁ। আমি বললাম কে নিয়ে গেছে? উনি বলে যে নেওয়ার সে নিয়ে গেছে। তার সঙ্গে আমি রাত যাপন করলাম। করে সকালবেলা আমি ভোরে আবার আমার শ্বশুরবাড়িতে পথে রওনা দিলাম। বিকেলেই শ্বশুরবাড়িতে পৌঁছায় জানতে পারি ঠিকই আমি ঘর থেকে বেরোয়ার পরেই হীরামতিও তার বাবা মাকে মেরে দৌড়িয়ে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে ফেলার পরেও হীরামতিকে আর খুঁজে পাওয়া যায়নি। হীরামতি গায়েব হয়ে গেছে। আমি তখন ওর বাবা মায়ের সঙ্গে হীরামতিকে খুঁজতেছি। 2 দিন 3 দিন 4 দিন খোঁজাখুঁজি করেও আমি হীরামতির কোনো সন্ধান পাইনি। হীরামতির সন্ধান না পেয়ে আমি সেখান থেকে আবারও ফিরে যাই আমার ওই দুর্গম পাহাড়ে ওই মাজারে। পাহাড়ে যাওয়ার পর আমি বাবাকে বললাম বাবা আপনি যা বলেছেন তাই তো ঠিক, আমি তো আর হীরামতিকে খুঁজে পেলাম না। আপনি বলেন এখন আমার হীরামতি কোথায় আছে? উনি বলে তোমার হীরামতি যেখানে আছে সেখান থেকে তাকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা সম্ভব না, কারণ দুনিয়াতে সে কালো জাদুর মতো এমন ভয়ঙ্কর কিছু কাজ করেছে যে কাজগুলোর ফলশ্রুতিতে ও আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না বা ওকে আনতে পারবে না। আমি বলি আমি ওকে ফিরিয়ে আনতে চাই। তারপর উনি আমাকে বলল যদি ফিরিয়ে আনতে হয় তোমাকে একটা দুর্গম সাহসী কাজ করতে হবে, যদি এটা করতে পারো তবে তুমি আনতে পারবা। আমি বললাম যে কোনো কাজ হোক আমি করতে রাজি আছি। উনি বলে তাহলে তুমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে খবর নিবা তোমার ভালোবাসার মানুষের যে প্রাক্তন প্রেমিক ছিলেন ওই তপনকে কোথায়, মানে ওর হাড়গুলো কোথায় রাখা হয়েছে। ওর হাড়গুলো যে জায়গায় রাখা হয়েছে সে জায়গায় রাত 1টা থেকে রাত 3টার মধ্যে তুমি সেখানে গিয়ে যদি ওখান থেকে 1 মুঠো মাটি এনে আমাকে দিতে পারো, মানে তপনের যেখানে আপনার সমাধি হয়েছিল ওই সমাধির স্থান থেকে যদি 1 মুঠো মাটি এনে তুমি আমাকে দিতে পারো তবে আমি এটাতে চেষ্টা করব তোমার বউকে ফিরিয়ে আনার জন্য, অন্যথায় আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আর আল্লাহর কাছে চাইতে পারো যদি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর উসিলে এসে ফিরে আসে। আমি আমার ওই খাদেমের সঙ্গে কথাবার্তা বলে তখন কবরের মানে ওই তপনের আপনার সমাধি স্থানটা তখন আমি খুঁজতে শুরু করলাম। এমন করতে করতে পেলাম একটা চিতাখোলার মধ্যে। ওই চিতাখোলার মধ্যেই ওটাকে ওভাবে রেখে দিয়েছে। তো আমার ওর বাবাকে আমি তখন কথাটা বললাম যে এই হীরামতির বাবাকে। হীরামতির বাবা বলে এটা তুমি করো না, এটা করতে গেলে হয়তো বড় বিপদ হতে পারে, এটা করতে গেলে হয়তো বড় বিপদ হতে পারে, তুমি এটা কইরো না। তারপরও আমি ভয়কে জয় করেই একদিন রাতের বেলায় রওনা দিলাম যে আমি ওই কবর থেকে বা ওই সমাধি থেকে আমি মাটি নিয়ে আসব। রাত 1:30টার কাছাকাছি আমি সেখানে রওনা দিলাম। সেখানে রওনা দেওয়ার পরে আমি স্বাভাবিকভাবে কোনো কিছু দেখলাম না। দেখলাম একেবারে সব কিছু ঠিকঠাক ভালো। আমি সেখানে গিয়ে শুধুমাত্র কবরের ওই মানে সমাধির যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে হাত দিলাম, 1 মুঠো মাটি নিয়ে যাব এভাবে হাতটা দিলাম এবং হাতটা শুধু দিয়েছি এটুকুই মনে আছে। এরপরে আমার আর কোনো কিছু মনে নেই। আমি জায়গার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে সকালবেলা তখন আমার যখন জ্ঞান ফিরে আসে আমি দেখতে পাই যে আমি হসপিটালে বলতে তখন একটা দাতব্য চিকিৎসালয় ছিল সেটার মধ্যে আমি, এবং তখন আমার যে হাড়টা আমি মানে ওই মাটিতে রেখেছিলাম এই হাড়টা পুরো ভাঙা, মানে পুরো হাড্ডিটা মানে কুরমুট করে ভাঙা। আমার হাতের চিকিৎসা চলতেছে। আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে? বলে তোমাকে সকালবেলা আমরা ওখানে পাইছি অজ্ঞান অবস্থায়, তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছিল, তোমার হাতটা ভাঙা ছিল, এখানে এনে ভর্তি করছে। তা এখানে আসার পরে আমার হাতটাকে চিকিৎসা করা হয়। আমি প্রায় 17-18 দিনের মতো আমি এই অবস্থার মধ্যেই ছিলাম। 17-18 দিন আমার এখানে চিকিৎসা চলে। 17-18 দিন পরে আমার হাতটা যখন মোটামুটি ভালো হয় আমি আমার শ্বশুরকে নিয়ে ওই মাজারের খাদেমের উদ্দেশ্যে যাই। আমার শ্বশুরকে নিয়ে আমি যখন ওই মাজারের খাদেমের উদ্দেশ্যে যাই তখন ওই
কাছে গিয়ে জানতে পারি বা ওই মাজারে গিয়ে জানতে পারি ওই মাজারের খাদেমার এই জায়গায় নাই। তখন নতুন একজন লোক ওখানে কাজ করে। আমি যখন খাদেমের নাম জিজ্ঞেস করলাম যে উনি কোথায়, বলে ওনাকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় জানি চলে গেছে। তা আমি বললাম কি বলেন, উনি তো এই মাজারে দীর্ঘদিন ধরে খাদেমের কাজ করেছে। বলে হ্যাঁ তাই করেছে, উনি হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেছে, উনি এর আগেও 2-3 বার চলে গেছে, আবারও ফিরে আসছে, তো হয়তো আসবে। এই কথা বলার পরে আমি তখন এই মাজারের আশেপাশে ঘোরাফেরা করি ওই খাদেমের আশায়। দিন রাত পার করতেছি খাদেমের আশায়, কিন্তু খাদেমকে আর পাই না। এদিক দিয়ে আমার শ্বশুর তখন আমাকে বলে তুমি বিয়ে করো, এইভাবে তোমার জীবনটা আর তুমি নষ্ট করো না, আমার মেয়ে ফিরে আসুক বা না আসুক তুমি বিয়ে করো। তারপর আমার শ্বশুর একরকম জোর জবস্তি করে সেই গ্রামের হালিমা আক্তার নামের এক মেয়েকে আমাকে বিয়ে করায়। আমি হালিমাকে বিয়ে করি। হালিমাকে বিয়ে করানোর পরে আমার 2টা কন্যা সন্তান সহ একটা পুত্র সন্তান হয়। আমার 2 মেয়ে বেশ বড় হয়ে গেছে, মাদ্রাসার লাইনে পড়াশোনা করতেছে, অনেক বড় হয়েছে, এবং ছেলেটাও বেশ বড় হয়ে গেছে, মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাকে যেদিন গল্প লিখতেছি সেদিন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এবং অত তারিখে আমার মেয়ের বিয়ে, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বিয়েতে আসবেন। আর আমি আমার নিজ গ্রামে নিজ বাড়িতে আর ফিরে যাইনি। আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে। আমার ভাইদের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমি সে এলাকাতে আর যাইনি। আর সবচেয়ে বড় অবাক করা যে বিষয়টা, আমি আজও ওই মাজারে যাই, ওই মাজারে মিষ্টি দিই, ওই মাজারের যাই আমি ওই খাদেমের আশায়, কিন্তু আজ অবধি পর্যন্ত, আজ এত বছর অতিবাহিত হয়ে গেল, ওই খাদেম আর সেই মাজারে ফিরে আসেনি। আমার জীবনের এই ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম, চাইলে আপনি এটা রেকর্ড করতে পারেন। আমি চট্টগ্রামের অমুক মাজারে থাকি, এখনও আমার শেষ ঠিকানা এই মাজার। যদি পারেন আমাকে এসে দেখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ মোতালেব হোসেনের জীবনের এই আশ্চর্যজনক বাস্তব গল্পটা শোনার জন্য। অনেকেই বলবেন যে আপন ভাই এটা বাস্তব হয় কী করে। আসলে আমি নিজেও জানি না। উনি গল্পটা আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা, এবং উনিও একজন বয়স্ক মানুষ। যেভাবে পারছে তার মতো করে তিনি তার বড় মেয়ের সহযোগিতায়, যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, উনি হয়তো তার মেয়ের বিয়েও হয়েও গিয়েছে, কারণ গল্পটা উনি অনেক আগে পাঠিয়েছে আমাকে, যদি আমি এতদিন রেকর্ড করিনি। তো তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আশা করছি, তার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, মেলে রিপ্লাই দিয়েছিলাম, উনি কোনো রেসপন্স করেনি, এবং যে ফোন নাম্বারটা দিয়েছিল সেটাতে আমি 2-3 বার কল করেছিলাম, নাম্বারটা বন্ধ পেয়েছি। তো হোপফুলি ওনার সঙ্গে আমার যোগাযোগ হবে, হয়তো উনি আমার সব গল্প শোনে, তাহলে হয়তো এই গল্পটা উনি শুনতে পাবে। তবে যাই হোক, আজকের গল্পটা সত্যি এক ভয়ানক গল্পই ছিল। আর আরেকটা কথা এখানে আমি আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে হীরামতি কিন্তু আর ফিরে আসেনি। এটা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আপন ভাই এর বিষয়ে তো কিছু বললেন না। আসলে একটা গল্প তো ভাই অনেক বড় হয়, একটা মানুষের জীবনের তো অনেক ঘটনা আছে, সবগুলো তো আসলে পই করে বোঝানো যায় না। হয়তো সেখানে অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, সেটা কমেন্ট করলে আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। হীরামতি আর ফিরে আসেনি, এবং হীরামতির সঙ্গে তার আর কোনো যোগাযোগই হয়নি। তার শ্বশুরের সঙ্গে, সেই শ্বশুর বাড়িতে এখন আছে, তার 2 কন্যা এবং 1 ছেলেকে নিয়ে বেশ সুখে সংসার করছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।